5:50 বিমানের কৃত্রিম আলোতে ঝকঝকে পরিষ্কারভাবে দৃশ্যমান চারপাশ। বিমানের ভেতর বসে বাইরের আবহাওয়া আন্দাজ করা কষ্টসাধ্যই বটে। এতক্ষণের ঝিমিয়ে থাকা বিমানটা এখন বেশ রমরমা বলা যায়। যথারীতি মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে। আগামী 30 মিনিটের মধ্যে টরন্টো পারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার কানাডায়ের চলমান ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সকলের মধ্যে চাপা উত্তেজনা বিদ্যমান, যা তাদের কাজে কর্মে বোঝা যাচ্ছে। এদের অনেকেই হয়তো বহু বছর পর দেশে ফিরছে প্রিয়জনদের কাছে। উচ্চশিক্ষা অর্জন করতে যাওয়া কেউ কেউ হয়তো পড়াশোনার ফাঁকে কয়েকটা দিন সময় পেয়েছে, তাই পরিবারের সাথে কাটাতে চলে এসেছে। আবার কেউ হয়তো বা 56,000 বর্গমাইলের এই সবুজ দেশটাকে এক্সপ্লোর করতে চায়, তাই এসছে। এয়ার কানাডার বিলাসবহুল সিগনেচার ক্লাস কেবিন, এই যেন বিমানের ভেতর আস্ত এক সুইট। যাবতীয় এক্সক্লুসিভ সুযোগ সুবিধা দিয়ে পরিপূর্ণ এই কেবিনে কি নেই? মাটি থেকে কয়েক সহস্র উপরে আকাশে চলমান বিমানের এই কেবিনে বসে বোঝার উপায় নেই যে এটা একটা যানবাহন। কেবিনের ফ্ল্যাট সিটটাতে আধশোয়া হয়ে বসে আছে এক সুদর্শন যুবক। শুধু সুদর্শন শব্দটা প্রয়োগ করলে তার ক্ষেত্রে কম হয়ে যায়। এক দেখায় পছন্দ হওয়ার মতোই হ্যান্ডসাম ইয়ং ম্যান। পরনে তার হোয়াইট শার্টের উপর গ্রে ফর্মাল স্যুট। পেশিবহুল বাঁ হাতের কবজিতে লেপ্টে আছে ফসিলের এক্সক্লুসিভ ব্রাউন লেদার স্ট্র্যাপের ঘড়ি। শরীর থেকে ভেসে আসছে দামি সেন্সুয়াল পারফিউমের ব্রেটিকিং স্মেল। আভিজাত্য আর রুচিশীলতা প্রদর্শনের এক পারফেক্ট ক্যানভাস এই ব্যক্তি। পায়ের নখ থেকে মাথার চুল প্রতিটা সূক্ষ্ম বিষয় নিখুঁতভাবে মেনটেন করে। চার্মিং ফিটনেসের জন্য যে কেউই দ্বিতীয়বার ফিরে তাকাতে কার্পণ্য করবে না। প্ল্যান থেকে নেমে সরাসরি একটা বিজনেস মিটিংয়ে জয়েন করতে হবে তার। তাই ল্যান্ডিং অ্যানাউন্সমেন্ট শুনে ফ্রেশ হয়ে একবার রেডি হয়ে বসে আছে। হাত ঘড়িতে সময়টা আরেকবার দেখে কানে ব্লুটুথ ইয়ারফোন গুঁজে নিয়ে জানালার বাইরে দৃষ্টি নিবন্ধন করলো সে। ওয়েদারটা এখান থেকে পুরোপুরি বোঝা না গেলেও তার মন বলছে আজ আকাশ মেঘলা, প্রকৃতির রং ধূসর, চারদিকে বইছে বৃষ্টির পূর্বের শীতল হাওয়া। নিস্তব্ধ আকাশ ফুরে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টির আগমন ঘটবে। প্রায় মিনিট 20 হলো ভিআইপি লাউঞ্জের সামনে দাঁড়িয়ে আছে জাফর। দেশের এক সুনামধন্য বিজনেস টাইকুনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার দরুন কর্মব্যস্ততা তার সারা গায়ে লেপ্টে। মোটা অঙ্কের স্যালারি মাস গড়ালে অ্যাকাউন্টে ঢুকলেও সময়ের দিক থেকে তার হাত শূন্য। বসের অসংখ্য মিটিং, শিডিউল, ইন্টারভিউ, অন্যান্য বিজনেস রিলেটেড অ্যাফেয়ার্স তারই মেনটেন করতে হয়। আজ অনেক মাস পর তার বস দেশে আসছেন। এবারে কতদিন থাকবেন বলা যাচ্ছে না, তবে যে কদিন থাকুক না কেন তার যে নাভিশ্বাস উঠে যাবে এ আর বুঝতে বাকি নেই। এত কিছুর পরেও বস মানুষটা তার ভীষণ প্রিয়। কি নিদারুণ ব্যক্তিত্ব মানুষটার। এই মানুষটার হাত দিয়েই সৃষ্টিকর্তা আজ তাকে একটা সচ্ছল জীবন দিয়েছে। পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন চলে যাচ্ছে। ভাবনার মাঝে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখা গেল তার কাঙ্ক্ষিত মানুষটাকে। সেও সমান তালের সামনে হেঁটে গিয়ে কিছু বলবে তার আগেই হাত উঁচিয়ে থামিয়ে দেওয়া হলো তাকে। গাম্ভীর্যের মাধুর্যতায় শোনা গেল একটা ছোট্ট বাক্য, বাইরে কি বৃষ্টি হচ্ছে জাফর? দ্রুত গতিতে দুদিকে মাথা নাড়ল জাফর। পরপর ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, না স্যার, এখনো বৃষ্টি নামেনি, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমাকে 1 মিনিট সময় দিন স্যার, আমি ওয়েদার ফোরকাস্টটা দেখে জানাচ্ছি। প্রয়োজন নেই, চলে এসো। রাশভারী কণ্ঠের আদেশ শুনে দ্রুত পায়ে সোজা বেরিয়ে গেলেন তিনি। লিসেন এভরিওয়ান ভেরি কেয়ারফুলি। আজকে আমাদের এমডি স্যার আসছেন। এক্স্যাক্টলি কতদিন থাকবেন বলা যাচ্ছে না। উনি থাকাকালীন সময় কোনো ধরনের মিসম্যানেজমেন্ট আমি চাচ্ছি না। আরও ডিটেল ইনস্ট্রাকশন আপনাদের সবাইকে মেল করা হয়েছে, এক্ষুনি চেক করে নেবেন। আই হোপ অল অফ ইউ উইল বিহেভ প্রপারলি দিস টাইম। আগেরবারের মতো কোনো ইনসিডেন্ট যেন না হয়, মাইন্ড ইট। ওয়াদুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার এক মধ্যবয়সী মহিলা, নাম মিসেস সৌদা। ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল মহিলা। ওনার কঠোর পরিচালনা আর ম্যানেজমেন্টের জন্যই এই অফিসটা এত স্মুথলি রান করছে। একটু আগে বস আসার অ্যানাউন্সমেন্ট উনিই করেছেন। অ্যানাউন্সমেন্ট শেষের পর উনি প্রস্থান করলে সবাই এক প্রকার হাঁপ ছেড়ে বাঁচল। কনফারেন্স রুমে গিয়ে পরপর মৃদু সুরে এমডি স্যারের আশা নিয়ে ফিসফাস শুরু হলো তাদের মধ্যে। স্যার এলেই কিছুক্ষণের মধ্যে জেনারেল মিটিং শুরু হবে,
তাই সবাইকে এখানে ওয়েট করতে বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কিছু না হলে স্যার নিজে সরাসরি কখনোই আসে না। স্যারের বিশ্বস্ত স্টাফরাই সাধারণত হ্যান্ডেল করে মিশন। এবার স্যার নিজে যেহেতু এসেছে, ব্যাপারটা অবশ্যই সিরিয়াস। সারি সারি গাড়িগুলো বহুতল ভবনের সামনে পরপর দাঁড়াতেই ওয়াদত গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সমস্ত সিনিয়র স্টাফ বিল্ডিংয়ের মূল ফটক থেকে গাড়িগুলোর দিকে এগিয়ে গেল। সামনের গাড়ি থেকে বেরিয়ে ঠিক মাঝের চকচকে কালো গাড়িটার দরজা খুলে দিল জাফর। বিনা কাল বিলম্বে ভেতর থেকে বেরিয়ে এলেন সময়ের জনপ্রিয় বিজনেস টাইকুন ওয়াজির এহতেরাম, যার বিচক্ষণ ও দূরদর্শিতার প্রদর্শনের সুনাম দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। বছরে মোটা অঙ্কের রেমিটেন্স আসে তার আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে। এতদিন পর এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে দেশের মাটিতে পেয়ে প্রেস মিডিয়া সকাল থেকে মাইক আর ক্যামেরা হাতে অফিসের বাইরে ভিড় জমিয়েছে। তাদেরকে নিরাপদ দূরত্বে রাখতে গিয়ে হিমশিম খাচ্ছে অফিসের সিকিউরিটি সিস্টেম। এর মধ্যে নিয়ম মাফিক মিসেস সাউদা চমৎকার ফ্লাওয়ার বুকেটা এগিয়ে দিলেন গাড়ি থেকে বেরিয়ে আসা সুটেড বুটেড হ্যান্ডসাম ইয়াংম্যানের দিকে। ভদ্রলোক স্বভাব সুলভ মৃদু হেসে তা হাতে নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা স্টাফের হাতে দিয়ে দিলেন। অফিসের সিনিয়র স্টাফরা এগিয়ে এসে একে একে হালকা কুশল বিনিময় করল। এর মধ্যে দু একজন হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াতেই শোনা গেল সেই রাশভারী কণ্ঠস্বর, দিস ইজ নট মাই থিং, প্লিজ এক্সকিউজ মি। এতে হাত বাড়িয়ে দুজন ব্যক্তি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেও বাকিরা বিশেষ অবাক হলো না। অফিসের পুরনো স্টাফদের ভালো করেই জানা আছে যে স্যার কখনোই কারো সাথে হাত মেলায় না, যদিও বা এটা প্রফেশনাল বিহেভিয়ারের অংশ, কিন্তু এই ব্যাপারে উনি একদম নির্জীব। আমার ওয়াজির এহতেরামকে কেবিনের বাইরে দরজায় চকচকে নেমপ্লেটের দিকে তাকিয়ে এই নামটা দেখে আরও একবার শুকনো ঢুক গেল মিস সারা। এমডি স্যার যে ভীষণ স্ট্রিক্ট এ ব্যাপারে সকলেই তাকে কম বেশি সতর্ক করেছে। সামান্য ইন্টারভিউয়ের জন্য স্যারকে ইনক্লুড করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। এমনিতেই সকাল থেকে 3টা মিটিং অলরেডি স্যার অ্যাটেন্ড করে ফেলেছেন। এসবের জন্য তো বোর্ড আছে, স্যার অনুপস্থিতিতে এনারাই সব সামলান। তবে এবার স্যার নিজে যেহেতু প্রেজেন্টাই ইন্টারভিউ সেশনে না ডাকাটা শুভনীয় নয়। স্যারা এখানকার অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসের এক কোণা থেকে অন্য কোণায় দৌড়ানোই যার কাজ, অর্থাৎ টুকটাক ফরমাস পালন করা, বাকি এমপ্লয়ীদের সাহায্য করা, কাজের আপডেট দেওয়া, এসব। সময় নিয়ে নক করে পারমিশন নিয়ে ভেতরে এলো সে। স্যার তখন ল্যাপটপে কোনো কাজে ব্যস্ত। সারা হালকা কেশে গলা পরিষ্কার করে কোনো মতে বলল, গুড মর্নিং স্যার। গুড ইভিনিং, বলুন কি আপডেট? হাতে ধরে থাকা ফাইলগুলো সাবধানে টেবিলে রেখে সারা বলল, স্যার 5টা থেকে একটা ইন্টারভিউ সেশন আছে। কোন পোস্ট? ফাইন্যান্স ম্যানেজার। সামনে থাকা ফাইলগুলো হাতে নিয়ে এক এক করে দেখতে দেখতে আবারও প্রশ্ন শোনা গেল, ইন্টারভিউ বোর্ড রেডি? জি স্যার। অ্যাপ্লিক্যান্টস কতজন? প্রাইমারি অ্যাপ্লিকেশন 197 জনের ছিল। এরপরে সিলেকশনের পরে 7 জনকে ইন্টারভিউয়ের জন্য কল করা হয়েছে স্যার। সামনে রাখা ফাইলগুলোতে সাইন করে সামনে বাড়িয়ে বলল, আপনি বোর্ডকে গিয়ে জানান আমি 5 মিনিটের মধ্যে আসছি। শিওর স্যার। সারা বেরিয়ে যেতেই চেয়ারে গা হেলিয়ে আরাম করে বসলো তকি, ওয়াজির এহতেরাম তকি। এতক্ষণের আটকে থাকা শ্বাসগুলো ক্রমাগত বেরিয়ে আসতে লাগলো তার। সে ভীষণ ক্লান্ত। সারা দুনিয়ার কাছে তার প্রথম নাম দুটোর মতো তার চরিত্রটাও বেশ রাশভারী, গম্ভীর। চরিত্রের এই গাম্ভীর্য বজায় রাখাটাই তার ক্লান্তির মূল। খুব কাছের মানুষগুলো ছাড়া কেউ তার শেষ নাম বা তার প্রাণখোলা হাসি কোনোটাই দেখেনি। আর তার কাছের মানুষ মোটে 4 জন। এর মধ্যে হৃদয়ের সব থেকে কাছে যার বসবাস, সে তো কবেই হারিয়ে গেছে জীবন থেকে। সে তো গেছেই, সাথে করে নিয়ে গেছে ত্বকির মনের সমস্ত আনন্দ, আকাঙ্ক্ষা, মোহ। চলে যাওয়ার বিনিময়ে রেখে গেছে এই গম্ভীর রাশভারী ওয়াজির এহতেরামকে। আচ্ছা, সে কি এতগুলো বছর পর তাকে দেখলে চিনতে পারবে? ত্বকির মন থেকে বিদ্রুপাত্মক হাসি সমেত উত্তর এলো, চিনতে পারার মতো নিজের সে আগের অবস্থাকে তুই রেখেছিস। এতগুলো বছরে আমূলে বদলে ফেলেছিস নিজেকে, যাতে এই চাকচিক্য ছাপিয়ে তোর অন্তঃকরণ অবধি কেউ পৌঁছাতে না পারে। মনের সাথে যুক্তি তর্কে ত্বকি সবসময় নিজেকেই জিতিয়ে এসেছে, অর্থাৎ মস্তিষ্ককে জিতিয়ে এসেছে।
এবারও তার ব্যতিক্রম হলো না। তীক্ষ্ণ দৃষ্টিতে সেলফোনে ভেসে থাকা ছবিটার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, যে ভালোবাসে সে ঠিকই চিনে নেয়। শতবার শতরূপে এলেও সে মানুষের সাথে একই হৃদকম্পন তাকে ছুঁতে বাধ্য। প্রায় ঘন্টাখানিক সময় ব্যয় করে 4 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে। এখনো বাকি 3 জন। এখানে উপস্থিত বোর্ডের বাকি মেম্বারদের উপর চরম বিরক্ত তোকে। এখানে যেন ইন্টারভিউ নয়, নিজেদের জ্ঞান জাহিরের প্রতিযোগিতা চলছে। ক্যান্ডিডেটদেরকে কে কতটা ইনভেটিভ কোশ্চেন করতে পারে এই নিয়েই বোর্ড মেম্বারদের মধ্যে চলছে চাপাদ্বন্দ্ব। অথচ তাদের করা প্রতিটা প্রশ্ন ভীষণই জটিল এবং আননেসেসারি। তোকের ধারণা একজন মানুষকে সবচেয়ে সরলতম প্রশ্নের মাধ্যমে তার ভেতরের সত্তাকে সব থেকে বিশদে জানা যায়। তাই বাকিদের প্রশ্নের কাছে তার করা প্রশ্নগুলো নিতান্তই হাস্যকর মনে হবে। ইন্টারভিউ সেশনে প্রেজেন্ট থাকলেও খুব একটা আগ্রহ নিয়ে পার্টিসিপেট করছে না তোকে। যদিও ফর্মালিটির খাতিরে বাকি মেম্বাররা একটু পরপরই তাকে জিজ্ঞেস করছে, স্যার কোনো কোশ্চেন থাকলে করুন। এটা যে বলার জন্য বলা বুঝতে বাকি নেই তার। তাই সে নির্লিপ্ততা ভঙ্গিতে সেলফোন ঘাঁটতে ব্যস্ত রাখছে নিজেকে। 5 নাম্বার ক্যান্ডিডেট বেরিয়ে যেতেই মিস সারা উচ্চ শব্দে পরবর্তী ক্যান্ডিডেটকে ডেকে উঠলেন। মিস দিলশাদ আনাম। সহসাই ফোনের কিপ্যাডে চলতে থাকা তোকের হাতগুলো থেমে গেল। বসে থেকেই শরীরটা মৃত ঝাঁকি দিয়ে উঠল যেন। শির দ্বারা বেয়ে নেমে গেল ঠান্ডা শিহরণ। চোখ তুলে যে চাইবে সেই শক্তিটুকু পাচ্ছে না তোকে। এর মাঝেই পাশ থেকে অন্যদের কণ্ঠস্বর শোনা গেল। আপনি মিস দিলশাদ? জি স্যার। প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। ঋন্দ্রিনের চিকন মেইলি কণ্ঠস্বর শুনে আরও একবার কেঁপে উঠল তোকে। মেলে থাকা হাতটা মুঠো করে নিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াস চালালো। চোখ তুলে না দেখেও তোকে শতভাগ গ্যারান্টির সাথে বলতে পারবে এই মানুষটাকে। আত্মবিশ্বাসের জয় দেখতে তোকে যেই মুহূর্তে চোখ তুলে চাইলো ঠিক সেই মুহূর্তে চেয়ার টেনে বসতে গিয়ে দিলশাদের ভীত চাহনির সাথে দৃষ্টি মিলে গেল তার। চিরচেনা সেই প্রখর সম্মোহনী দৃষ্টি তোকির অবশিষ্ট শক্তিটুকু নিংড়ে নিল যেন। মুখ দিয়ে অস্ফুট সুরে বেরিয়ে এলো, আমার তাজ। পরক্ষণে কিছু একটা মনে পড়তেই নিজেকে খুব দ্রুত সামলে নিল ত্বকে। এই কয়েক বছরে নিজেকে সামলে অন্তঃপুরে চলতে থাকা তাণ্ডব আড়াল করাটা খুব ভালো করেই রপ্ত করেছে সে। শরীরের হাত পা টান টান করে চেয়ারে আগের নেয় বসল ত্বকে। পরপর দৃষ্টি ফেলল সামনে বসে থাকা মেয়েটির দিকে। একদম নিখুঁতভাবে মেয়েটাকে পর্যবেক্ষণে ব্যস্ত হয়ে পড়ল সে। এতটাই গভীর পর্যবেক্ষণ যে মেয়েটা জানতে পারলে অন্যরকম এক লজ্জার সম্মুখীন হতো নিশ্চয়ই। বলা বাহুল্য জীবনে এই একটা মেয়ের দিকেই এইভাবে তাকিয়েছে তোকে, এই এখনো তাকিয়ে আছে। সামনে বসে থাকা মেয়েটা অপ্রস্তুত হচ্ছে জেনেও একচুলো দৃষ্টি সরছে না। সাধারণত মেয়েরা এইসব ব্যাপার খুব ভালো সেন্স করতে পারে। কিভাবে তার দিকে তাকাচ্ছে সেটা সরাসরি না তাকিয়েও মেয়েরা ধরে ফেলতে পারে। ফাইন্যান্স ম্যানেজার হিসেবে দিলশাদের অভিজ্ঞতা 2 বছরের। আগের চাকরিগুলো সে ছেড়েছে স্বেচ্ছায়। এক জায়গায় বেশি দিন থাকতে ভালো লাগে না তার। স্কুল জীবন থেকে শুরু করে MBA অবধি বরাবরই সর্বোচ্চ রেজাল্ট তার। অনার্স মাস্টার্স দুবারই টিনেজ অ্যাওয়ার্ড জয়ী। স্টুডেন্ট লাইফে বহু প্রেজেন্টেশন ভাইবার সম্মুখীন হতে হয়েছে তাকে এবং প্রতিবারই সে সফলভাবে সেগুলো ডিপেন্ড করে এসেছে। তাই এসব ক্ষেত্রে নার্ভাসনেসটা এত সহজে কাবু করতে পারেনি তাকে। চাকরির ইন্টারভিউ দেওয়া হয়েছে কয়েকটি। এবারই প্রথমবারের মতো এতটা নার্ভাস ফিল করছে সে, এবং সেটা প্রকট রূপ ধারণ করেছে এই ইন্টারভিউ রুমে প্রবেশের পর থেকে। সামনে বসে থাকা ভদ্রলোকের এই অদ্ভুত দৃষ্টি তাকে কিছুতেই স্বাভাবিক থাকতে দিচ্ছে না। তার সাজানো গোছানো মস্তিষ্কের ভেতরটা এলোমেলো করে দিচ্ছে। অপরিচিত কারো দিকে এইভাবে তাকিয়ে থাকার কি মানে এটাও সে বুঝতে পারছে না। দিলশাদের ভাবনার মাঝখানে মিসেস সাউদা বলতে শুরু করলেন, সো মিস দিলশাদ, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিন্যান্স ম্যানেজার স্কিলস? সাউদার প্রশ্নে দিলশাদ চোখ বুঝে দুবার শ্বাস ফেলল। মাথাটা দুদিকে নাড়িয়ে বাকি সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করল। ইন্টারভিউটা তাকে ভালো করে অ্যাটেন্ড করতে হবে। এই অফিসের চাকরিটা যে তার খুব দরকার। আশ্চর্যজনকভাবে তোকে তখন ফিক করে হেসে ফেলল। ফলস্বরূপ পাশের সবাই একযোগে তাকালো। তাদের প্রশ্নাত্মক দৃষ্টি দেখে তৎক্ষণাৎ নিজেকে সামলালো তোকে। ঘটনাটা কি বলে ধামাচাপা দিবে তাই খুঁজতে লাগলো। শেষে একটা এক্সকিউজ
পেয়েও গেল। হালকা কেশে গলাটা পরিষ্কার করে বলল, I have a very important call to receive. Please, excuse me. কাল বিলম্ব না করে দ্রুত বেরিয়ে গেল ত্বকে। যাওয়ার আগে আর চোখে তাকিয়ে ঠিক দিলশাদের মুখে চাপা হাসিটা দেখতে পেল। অর্থাৎ মেয়েটা তার উঠে যাওয়াতে খুশি হয়েছে। এতক্ষণ বোধহয় নার্ভাস হয়ে কিছু অ্যান্সার করতে পারছিল না। ত্বকের ঠোঁটের কোনায় খেলে গেল বক্র হাসি। ভাবলো, চাকরিটা পাওয়ার জন্য এত চেষ্টা না করে বরং না পাওয়ার চেষ্টা করলেই আপনার জন্য ভালো হতো, মিস দিলশাদ। Now I cannot help to control myself. Just wait and see. পরপর দুবার ফোন বেজে আবারও কেটে গেল। ফোন থেকে দৃষ্টি সরিয়ে জাফর ভাবলো এবার হয়তো ফোন আসা বন্ধ হবে, কিন্তু সাইলেন্ট করা ফোনটার স্ক্রিনের আলো জ্বালিয়ে আবারও আসা কলের অস্তিত্ব জানান দিল। এই পর্যায়ে এক প্রকার বাধ্য হয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে আগের জায়গা থেকে একটু দূরে এলো জাফর। অতঃপর গমগমে গলায় বলল, ব্যস্ত আছি আনিশা, পরে কথা বলছি। আজ আমাদের অ্যানিভার্সারি জাফর, বাচ্চাগুলো অপেক্ষা করছে তুমি এলে কেক কাটবে বলে। কখন ফিরবে সেটা জানতে কল দিয়েছিলাম, ভুল করে ফেলেছি, রাখছি। অভিমানী কণ্ঠে নিজের কথাগুলো বলে কল কেটে দিল আনিসা। 7 বছরের বিবাহিত জীবনে জাফরের সাথে যতবার মনোমালিন্য হয়েছে তার একমাত্র কারণ জাফরের এই অতিরিক্ত কর্মব্যস্ততা। হাত ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে আবারও স্যারের কেবিনের ভেতর এক নজর তাকালো জাফর। পরিস্থিতি অনুকূল দেখে ধীর পায়ে ভেতরে এলো সে। অফিস টাইম শেষ হয়েছে 6টায়। সেই সময় থেকে এখন পর্যন্ত একইভাবে দিলশাদের হাত ধরে বসে আছে তোকে। আশ্চর্যজনকভাবে মেয়েটা সেই যে ঘুমিয়েছে এই পর্যন্ত একবার ওঠেনি। মেয়েটার ঘুমের ব্যাপারে কিছু একটা আজ করে তোকের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালো জাফর। নিশ্চয়ই মেয়েটার এই গভীর ঘুম আর রহস্যে স্যারের ভূমিকা আছে। এই স্যার মানুষটার কখন যে কি হয় বলা মুশকিল। আনপ্রেডিক্টেবল মানুষ একজন। এই যেমন বিগত কয়েক ঘন্টা যাবৎ স্যার একইভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছেন। তার চোখে মুখে লেপ্টে আছে আকাশ সমান মুগ্ধতা। কয়েক ঘন্টা আগেও জাফর এরকমই দেখে গেছিল, এখন এসে একই রকম বসে থাকতে দেখে চমকালো বটে। তবে আগের সাথে এখনের পার্থক্য শুধু একটাই, এখন মেয়েটার ডান হাতটা নিজের বুকে চেপে বসে আছেন তিনি। তোকের থেকে দৃষ্টি সরিয়ে এক পলক দিলশাদের দিকে তাকালো জাফর। নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে এক প্রকার মায়া হলো তার। ও কি তোমার বউ জাফর? তোকের কথায় যত ভাবনা থেকে বেরোলো জাফর। স্যার, এদিকে না তাকিয়েও কি করে বুঝলেন? দ্রুত দুপাশে মাথা নাড়িয়ে বলল। আস্তাগফিরুল্লাহ, না স্যার। তাহলে এইভাবে তাকিয়েছিল কেন? জাফর অন্যদিকে মাথাটা ঘুরিয়ে বিড়বিড়িয়ে বলে উঠল, মেয়েটা তো আপনারও বউ না স্যার, নিজে তো দিব্যি তাকিয়ে আছেন। দিলশাদের হাতটা আলগোছে কোলের উপর রেখে পাশ থেকে উঠে দাঁড়ালো তোকে। 2 হাত প্রসারিত করে আনমোড়া ভাঙলো প্রথমে। স্যুটটা অনেক আগেই খুলে রেখেছে, এখন পরনের শার্টের হাতাটাও সামান্য গুটিয়ে নিল। পরপর ডেস্ক থেকে নিজের ফোনটা পকেটে পুরে জাফরের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, মেয়েটা আমাকে স্বামী হলেই জানতে পারবে। বিড়বিড়িয়ে বলা কথাটাও যে স্যার এইভাবে শুনে নেবেন বুঝতে পেরে চমকে উঠল জাফর। খানিকটা অপ্রস্তুত হয়ে কোনো মতে বলল, আসলেই অনেক রাত হয়ে গেছে তো ভাবলাম এবার আমাদের অফিস থেকে বেরোনো উচিত, তাই আপনাকে ডাকতে এসেছিলাম। বেরোবো। অফিসের সমস্ত সিসিটিভি সার্ভিলেন্স 5 মিনিটের জন্য ব্লক করে দাও, আর গাড়িটা বেসমেন্ট থেকে অফিসের গেটের বাইরে বের করো। আমি আসছি। স্যার, গাড়ি বের করা হয়েছে, আর সিসিটিভির ব্যাপারটা আমি এক্ষুনি দেখছি। তোকে মাথা নাড়িয়ে অনুমতি দিতেই দ্রুত প্রস্থান করলো জাফর। জাফর বেরিয়ে যেতেই দিলশাদ যে সোফায় হেলান দিয়ে ঘুমোচ্ছিল সেখানে এলো ত্বকে। সামান্য ঝুঁকে ওর দুপাশে 2 হাত রেখে কিছুক্ষণ আগের ন্যায় আবারও আশ মিটিয়ে দেখতে লাগলো। অতিরিক্ত ফর্সা হয় মেয়েটার কপালে আসা কালো এলোমেলো চুলগুলো মারাত্মক মানিয়েছে। গোলাপি আভার গালগুলো যেন হাওয়ায় মিঠাই। মেয়েটার আদল এক চুলও বদলায়নি, বদলেছে শুধু সময়। কোলের উপর 2 হাত রেখে গভীর ঘুমে আচ্ছন্ন সে। মাথাটা সোফায় হেলানো অংশে গিয়ে ঠেকেছে। পাতলা বিবর্ণ অধরজোড়া পরস্পরের সাথে সম্পূর্ণ মিশে আছে। এসির শীতলতায় সেগুলো খানিকটা শুষ্ক রূপ ধারণ করেছে। ত্বকি সদ্য নিজের বৃদ্ধাঙ্গুল দ্বারা বিবর্ণ ঠোঁটগুলো ছুঁয়ে দিল। খানিকক্ষণ স্লাইড করে কম্পমান স্বরে বলল, এই ঠোঁটগুলোর এমন রূপ তো আমি দেখে অভ্যস্ত নই তাজ। আমার তাজের কোমল ঠোঁটগুলো সবসময় আমার সাথে কথা বলতেই ব্যস্ত থাকতো।
ঠোঁট নাড়িয়ে তার অনর্গল প্রশ্নপানে আমাকে প্রতি মুহূর্তে জর্জরিত করত। সেই প্রশ্ন আর চিরচেনা বকবকগুলো শোনার জন্য আমি যে প্রতি মুহূর্তে দগ্ধ হচ্ছে, সাথে মনের সুপ্ত ভিন্ন আকাঙ্ক্ষাগুলো বেড়ে চলেছে প্রতিনিয়ত। স্যার আসুন। জাফরের ডাকে ঘোর কাটল ত্বকের। চোখের কোনায় জমা হওয়া আধ ফোঁটা পানিটুকু সন্তর্পণে মুছে নিল সে। পরপর আরও একটু ঝুঁকে কোলে তুলে নিল দিলশাদকে। কাল বিলম্ব না করে সোজা হেঁটে অফিসের মূল গেট পেরিয়ে গাড়ির সামনে চলে এলো ত্বকে। অত্যন্ত কোমলতার সাথে দিলশাদের সামনের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল সে। পেছনে দাঁড়িয়ে থাকা জাফরের দিকে এক পলক তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, তোমাকে অন্যমনস্ক লাগছে জাফর, কোনো সমস্যা? জাফর হাতে ধরে থাকা গাড়ির চাবিটা ত্বকের দিকে বাড়িয়ে বলল, না স্যার, তেমন কিছু না। আমি কিন্তু এক প্রশ্ন দ্বিতীয়বার করা পছন্দ করি না জাফর, কি হয়েছে বলো। আসলে আজ আমাদের অ্যানিভার্সারি ছিল। আনিশা বারবার কল করছিল বাড়ি ফিরতে। ব্যস্ততার জন্য সময় মতন যেতে পারিনি, তাই একটু রেগে আছে আর কি। আর ওর কথা ভেবেই অপ্রস্তুত ভঙ্গিতে বলল জাফর। সাথে সাথে খানিকটা উত্তেজিত দেখালো ত্বকিকে। সে তো এক প্রকার ভুলেই বসেছিল। জাফরেরও সুন্দর একটা পরিবার আছে, বউ আছে, দুটো ফুটফুটে বাচ্চা আছে। নিজেকে এই মুহূর্তে ভীষণ স্বার্থপর মনে হলো তার। অপরাধ বোধ নিয়ে বলল, আমায় বলনি কেন? আমারই ভুল, এতক্ষণ তোমাকে এঙ্গেজ করে রাখা ঠিক হয়নি আমার। যাই হোক, আমি তোমার অ্যাকাউন্টে কিছু অ্যামাউন্ট ট্রান্সফার করছি। বউয়ের জন্য দুর্দান্ত কোনো গিফট কিনে নিয়ে যাও। ভেবো না এটা আমি দিচ্ছি, এটা তোমার কাছের বোনাস। এক নাগারে কথাগুলো বলে দম নিল ত্বকে। একদমই না স্যার, টাকার কোনো প্রয়োজন নেই আমার। আপনি আমার কাজের তুলনায় এমনিতেই অনেক বেশি পারিশ্রমিক দেন। অতিরিক্ত কিছু আমি নিতে পারবো না। আমার শুধু আমার পরিবারের সাথে কাটানোর জন্য 2টা দিন প্রয়োজন। দেওয়া যায় স্যার? ত্বকির কপালে সূক্ষ্ম ভাঁজের উপস্থিতি। জাফরের আকুতি ভরা কথাগুলো শেষ হতেই যত্রতার এক কাঁধে হাত রেখে কৃতজ্ঞতার সুরে ত্বকি বলল, তুমি যে কাজটা করো সেটা পৃথিবীর সবচেয়ে বড় টাকার অঙ্ক দিয়ে আমি শোধ করতে পারবো না। তোমার যে কদিন প্রয়োজন ছুটি নাও, সমস্যা নেই। এখন তো আমি চলে এসেছি, ওর খেয়াল রাখতে পারবো। মেইন রোডে আপন গতিতে চলছে ত্বকির কালো গাড়িটি। ঘড়িতে সময় প্রায় 11টা। পাশের ঘুমন্ত মেয়েটার দিকে এক পলক তাকিয়ে মেইন রোড থেকে বি ব্লকে গাড়ি নিয়ে ঢুকে গেল সে। এই পর্যায়ে গাড়ির স্পিড ন্যূনতম। বলা যায় গাড়ি চালানোর থেকে ত্বকির আশেপাশে মনোযোগ বেশি। সে স্থির দৃষ্টিতে বি ব্লকের দুপাশের বিল্ডিংগুলো দেখতে ব্যস্ত। জায়গাটা খুব একটা বদলায়নি। ঠিক কত বছর হবে সে এখানে এসেছিল? ভাবতে ভাবতে কাঙ্ক্ষিত বাড়ির সামনে গাড়ি থামল তার। জামাল ভিলা ডুপ্লেক্স বাড়ির সদর দরজার বাইরে খোদাইকৃত নামটা দেখিয়ে এক প্রস্থ বাঁকা হাসল ত্বকে। এক সময়ের সব থেকে প্রিয় জায়গাটা অতীতের এক তিক্ত ঘটনায় সব থেকে অপ্রিয় হয়ে উঠেছিল তার। নিতান্তই এই মেয়েটার জন্য আবারও এতগুলো বছর পর এই বাড়িতে পা ফেলতে হচ্ছে তার। এই বাড়িটা যথেষ্ট আলিশান হলেও এখনকার সময় দাঁড়িয়ে এরকম শখানিক বাড়ি বানানো তার কাছে কোনো ব্যাপারই না। চোখ বুঝে নিজেকে ধাতস্থ করলো ত্বকে। লম্বা শ্বাস ফেলে সদর দরজার বাইরে গাড়িটা দাঁড় করিয়ে নিজে বেরিয়ে এলো। ঠিক যতটা যত্নে দিলশাদকে গাড়িতে বসিয়েছিল ততটা যত্নে আবারও কোলে তুলে নিল তাকে। বলিষ্ঠ শক্তপোক্ত ত্বকির কাছে মেয়েটা নিতান্তই তুলতুলে বাচ্চা। ঠিক একটা নবজাতকের মতোই ত্বকির বুকের উষ্ণতায় নিজেকে ঘুমের ঘোরেও মিশিয়ে নিল। মেয়েটাকে সেভাবে আগলে নিয়েই ধীর পায়ে হেঁটে লোহার সদর পেরিয়ে ভেতরে এলো ত্বকে। বাড়ির ভেতরে প্রবেশের মুখে সিকিউরিটি সিস্টেমে কোনো মতে দিলশাদের ডান হাতের কনিষ্ঠ আঙুল ছোঁয়াতেই গেটের লক খুলে গেল। ভেতরে এসে তীব্র ঝলমলে আলোয় চোখ বুঝে এলো ত্বকের। বাড়িতে কেউ নেই, এত আলো জ্বালিয়ে রাখার মানে কি? বিরক্তির শ্বাস ফেলে সিঁড়ির দিকে আগাতেই পেছন থেকে পরিচিত কারো দুর্বল কণ্ঠে থেমে গেল ত্বকে। পাজোড়া ত্বকি বাবা। কণ্ঠের মালিক আনোয়ার মিয়া। 70-এর কোঠায় বয়স তার। জামাল ভিলায় সে আছে কয়েক যুগ ধরে। সে যখন এসেছিল তখন জামাল ভিলা এতটা আলিশান ছিল না, বরং 4 কামরার ছোট্ট একটা বাড়ি ছিল। এই বাড়ির মালিক আতিক জামাল তখন সবে পারিবারিক ব্যবসার হাল ধরেছে। ব্যবসার কাজে তখন তাকে বহু জায়গায় যেতে হতো, শহর থেকে দূরে। সেরকম এক কাজে রাজশাহী গিয়ে আনোয়ার মিয়ার সাথে পরিচয়। খুব অল্প সময় আনোয়ার মিয়া ওনার বিশ্বস্ত হয়ে ওঠেন। আর সেই সময় থেকেই ওনার পরিবারের সাথে আনোয়ার মিয়াকে রেখে দেন দেখাশোনার জন্য, বাড়িটার দেখাশোনার জন্য।
আতিক জামালের পরিবার বলতে ওনার বউ ও ছোট দুটো ভাই বোন। বাবা মা মারা যাওয়ায় উনি ভাই বোনদের বড় করেন, লেখাপড়া শেখান। সেই আতিক জামালেরই একমাত্র সন্তান দিলশাদ। সময় বদলায়, বাড়িটার রূপ বদলায়, কিন্তু আতিক জামাল তার বিশ্বস্ত কর্মী আনোয়ারকে আর বদলায়নি। এতগুলো বছর ধরে একইভাবে এই বাড়িটাকে আগলে এসেছেন তিনি। তিনকুলে আত্মীয় বলতে কেউ ছিল না তার, তাই এই পরিবারটাকেই নিজের পরিবার ভেবে যত্ন করে এসেছেন, এখনো করছেন। বাড়ির ছেলেমেয়েগুলোর ছোটবেলার খেলার সাথী তাদের এই আনোয়ার চাচা। বার্ধক্যের নুয়ে পড়া সাদা চুলদারের আনোয়ার মিয়াকে চিনতে সময় লাগলো না ত্বকের। বৃদ্ধের মুখের দিক তাকিয়ে ছোটবেলার স্মৃতিগুলো এক এক করে কল্পনায় দৃশ্যমান হলো ত্বকের। কি করে চিনতে পারলাম আমি আনোয়ার চাচা? বৃদ্ধ শরীর দুলিয়ে হেসে ফেললেন আনোয়ার মিয়া। গুটি কয়েক তার যা অবশিষ্ট আছে সেগুলো বের করে হেসে বললেন, চেনার কথা নয় বলছো? ত্বকি এবার কোলে থাকা দিলশাদের দিকে তাকিয়ে বিষণ্ণতায় মোড়ানো হাসি হাসল। হাজারো অভিমান বুকে চাপা দিয়ে মুখে বলল, যার চেনার কথা। ত্বকির মনের অবস্থা বেশ বুঝতে পারলেন আনোয়ার মিয়া, তবে তৎক্ষণাৎ কোনো উত্তর না দিয়ে বললেন, যাও মামুনিকে রুমে শুয়ে দাও, কতক্ষণ আর এইভাবে ধরে থাকবে? ওনার কথায় হুঁশ ফিরল ত্বকির। সত্যি ওকে এবার শুয়ে দেওয়া দরকার। গা হাত পা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। দেরি না করে সিঁড়ি ভেঙে দোতলায় চলে এলো ত্বকি। দিলশাদের রুমটা তার খুব ভালো করেই চেনা, তবুও সেই রুমটা পেরিয়ে তার ঠিক পাশের রুমে চলে এলো ত্বকি। কেউ না থাকলেও রুমের গোছানো পরিপাটি অবস্থা দেখে অবাক হলো না সে। 8টা বছর পরে এই রুমে এলো ত্বকি। এই রুমের মালিক আর কেউ নয়, সে নিচে। লম্বা শ্বাস ফেলে বিছানায় আলতো করে শুইয়ে দিল দিলশাদকে। কমফোর্টার টেনে দিয়ে সাবধানে উঠে এলো। এলোমেলো পায়ে পুরো রুমটা ঘুরে দেখতে থাকলো সে। আশ্চর্যজনকভাবে রুমের একটা জিনিসও এদিক ওদিক হয়নি, কোথাও একটু ধুলো অবধি জমেনি। বুকের ভেতর সূক্ষ্ম ব্যথা অনুভব করলো ত্বকি। রুম থেকে কোনো কিছু সরানো না হলেও নতুন করে কিছু জিনিস যুক্ত হয়েছে ঠিকই, যেমন রিডিং টেবিলটাতে কয়েকটা নতুন বই। বইয়ের পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মেয়েদের ড্রেসিং টেবিলের সামনে একটা পানির ফ্লাক্স। রুমের এক কোনায় সোফায় একটা লেডিস ভ্যানিটি ব্যাগ। অর্থাৎ পার্মানেন্টলি এই রুমে কেউ না থাকলেও মাঝে মাঝে সময় কাটাতে একজন এখানে ঠিকই আসে। ঘুমন্ত দিলশাদের দিকে তাকিয়ে মুচকি হাসলো ত্বকে। দিলশাদের দিক থেকে চোখ ফিরিয়ে আনার সময় ভুল করে বিছানার উপরে টানানো ছবিটায় চোখ চলে গেল ত্বকের। চোখে একরাশ মুগ্ধতা নিয়ে অপলক সেদিকে চেয়ে রইল সে। এই ছবিটা এখানে এলো কি করে? আর ছবিটা তোলার পর তার দেখাও হয়নি কেমন হয়েছিল। এখন এইভাবে দেখে এক প্রকার চমকে গেল সে। জুতো জোড়া কোনো মতে খুলে সন্তর্পণে বিছানার একপাশে উঠে ছবিটা নামিয়ে আনলো ত্বকে। কাছ থেকে ছুঁয়ে ছবির মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করলো সে। হঠাৎ ছবির নিচের লেখাটাতে চোখ যেতেই চমকে গেল ত্বকে। অদ্ভুত শিহরণে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল তার। ওটুকু লেখা অনেক কিছু বুঝিয়ে দিল তাকে। বুঝিয়ে দিল তার তাজ বড় হয়ে গেছে। যতটা বড় হলে তার কাছে ভালোবাসার দাবি নিয়ে যাওয়া যাবে, ঠিক ততটা। ছবিতে মানুষ দুজন, একটা ছেলে আর একটা মেয়ে। ছবিতে খুব সাবলীলভাবে মেয়েটা ছেলেটার এক বাহু জড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে, আর ছেলেটা তার পাশের শুভ্র পরের দিকে তাকিয়ে হাসছে। I feel most secure in your arms. দিলশাদের সিকিউরিটির জন্য ঠিক কতগুলো স্পাই আছে তোর এদেশে? তো কি যতগুলো আমার প্রয়োজন। ওকে আর কতদিন এভাবে একা ফেলে রাখবি? তোর কাছে নিয়ে যাচ্ছিস না কেন? ছবির নিচে লেখা। সোফা থেকে উঠে দাঁড়িয়ে জানলার বাইরে দৃষ্টি নিবন্ধ করলো তোকে। আকাশের অবস্থা আজকেও ভালো না। পূর্ণিমা হওয়া সত্ত্বেও উজ্জ্বল চাঁদের দেখা নেই। মেঘে ঢেকে আছে সবটা। ত্বকের মন সাংঘাতিক বিক্ষিপ্ত, কিছুতেই শান্ত করতে পারছে না নিজেকে। তার উপর এমন ওয়েদার তার চাপা বিষণ্ণতাকে হঠাৎ করে ভেতর থেকে বের করে আনছে। মেয়েটাকে আজ রাতে ওই বাড়িতে রেখে আসার সময় মনে হচ্ছিল নিজের হৃৎপিণ্ডটা খুলে রেখে আসছে। এতটা যন্ত্রণা কেন হচ্ছিল? আর বছর না দেখিয়ে না ছুঁয়ে যতটা না কষ্ট হয়েছিল, আজ এতগুলো বছর পর মেয়েটাকে কাছে পেয়েও দূরে সরিয়ে দিয়ে তার থেকে বহু গুণ বেশি কষ্ট হচ্ছে। এই যন্ত্রণার অবসান কবে? অনেকক্ষণ ত্বকিকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মানসিক অবস্থা কিছুটা হলেও আন্দাজ করতে পারলো রিয়ান। দিলশাদের প্রসঙ্গটা এখনো ঠিক হলো না বোধহয়। ইয়াদ জামাল, আতিক জামালের ছোট ভাই, আশফাক জামালের একমাত্র ছেলে, সম্পর্কে দিলশাদের চাচাতো ভাই। দিলশাদের বাবা যেহেতু নিজের ভাই বোনদের নিয়ে
একসাথে যৌথ পরিবারে থাকতেন, তাই দিলশাদ আর রিয়াদ এক প্রকার আপন ভাই বোনের মতো বড় হয়েছে। এই বোনটা তার খুব আদরের। ইয়াদের বাবা চাকরি সূত্রে চট্টগ্রাম চলে যাওয়ায় ইয়াদ আর তার মাকেও চট্টগ্রাম চলে যেতে হয়। মাঝখানে এতগুলা বছর কেটে যায় চোখের নিমিষে। ছোট্ট দিলশাদ বড় হয়েছে, ইয়াদও বিয়ে করে সংসারী হয়েছে। তার একটা ফুটফুটে মেয়েও আছে যে দিলশাদ বলতে অজ্ঞান। চাকরি সূত্রের ইয়াদ তার পরিবার সহ ঢাকায় থাকে। আতিক জামাল ও আশফাক জামাল দুজনেই মারা গিয়েছেন 3 বছর হতে চলল। এরপর থেকে তার চাচার এই প্রকাণ্ড বাড়িতে দিলশাদ একাই থাকে। তাকে বহুবার নিজের সাথে থাকার জন্য অনুরোধ করেছে ইয়াদ, কাজ হয়নি। মেয়েটা একা থাকতে চেয়েছে। মেয়েটা এই ক্ষেত্রে ভীষণ জেদি। এই জেদটা যে কার কাছ থেকে পেয়েছে ইয়াদ খুব ভালো করেই জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে অতীতের চিন্তা থেকে বেরিয়ে এলো ইয়াদ। দিলশাদের কথা ভেবে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে একটু আগের কথাটা তকিকে জিজ্ঞেস করে ফেলেছিল সে। এখন মনে হচ্ছে অজান্তেই তকির পুরনো ব্যথাতে আঘাত করে ফেলেছে সে। অতীতের অনেক কিছুই অনেকের অজানা, দিলশাদের অজানা। তাই হয়তো এই দুজনের মাঝে আজ এত দূরত্ব। এই অজানা অতীত সকলের সামনে আনতে পারবে একমাত্র তোকে। সব জেনেও ঠিক কিসের অপেক্ষা করছে তোকে? ইয়াদ খানিকটা এগিয়ে তকির কাঁধে হাত রেখে বলল, সরি ভাই, আমার কথাটা ভেবে বলা উচিত হয়নি। আসলে মেয়েটা একা থাকে, তাই দুশ্চিন্তা থেকে জিজ্ঞাসা করে ফেলেছিলাম। তোর থেকে ভালো আর কেউ ওকে রাখতে পারবে না, সেটা ভেবেই বলছিলাম। কেন নিজের কাছে নিচ্ছিস না ওকে? ও তো আমার কাছে আসতে চায় না ইয়াদ। তো কি? তকির এই কথা শুনে উত্তেজিত হয়ে এক প্রকার চেঁচিয়ে উঠল ইয়াদ। বিস্মিত কণ্ঠে বলল, 8 বছর আগে তুই ওকে ছেড়ে চলে যাওয়ার পর আমরা ওকে ঠিক সেভাবে সামলেছি, সেটা আমরাই জানি। মেয়েটা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। অতিরিক্ত অবসাদের কারণে মেয়েটাকে 3 মাস হসপিটালে রাখতে হয়েছিল। এসব কিছু জেনেও তুই বলবি ও তোর কাছে যেতে চায়নি? হ্যাঁ বলবো। এসব কিছু পরও কি ও একবারও তোদের বলেছিল যে আমার কাছে আসতে চায়? ও ওর বাবার কাছেই থাকতে চেয়েছিল, তাই আমিও ওকে ওর ইচ্ছাতেই এখানে রেখেছি। তকির ঘন ঘন শ্বাস পড়ছে। অতিরিক্ত রাগে উত্তেজনায় ফর্সা হাতের রগগুলো ভেসে উঠেছে। ইয়াদ আরো একটু এগিয়ে আসে বোঝানোর ভঙ্গিতে বলে, সবকিছু মুখে বলতে হয় না ভাই। তাছাড়া ও তখন বলার মতো অবস্থায় থাকলে তো বলবে। এই প্রসঙ্গে আর কথা বাড়ালো না তকি। ইয়াদের দিকে ঘুরে বলল, এত রাতে ডেকে আনার জন্য সরি। তোর বোন তো দুর্দান্ত মস্তিষ্কের অধিকারী। ওকে ওকে কে অফিস থেকে এভাবে বাড়িতে পৌঁছে দিয়েছে এটা জানার জন্য সকাল থেকে উঠে পড়ে লাগবে, তাই তোকে এভাবে ডেকে আনতে হলো। সামহাও ম্যানেজ করে নিস ব্যাপারটা। ওর উপর এত রাগ তোর, তাহলে নিজে পৌঁছে দিতে গেলি কেন? তোর ওই পোষা 2-4 জন স্পাইদের দিয়ে কাজটা করিয়ে নিতে পারতি। এবারে সশব্দে হেসে ফেলল তকি। এতক্ষণের গম্ভীর ভাবটা মিলিয়ে গিয়ে এই পর্যায়ের সামনে দাঁড়িয়ে থাকা ইয়াদের কথায় হাসতে লাগলো। ইয়াদের কপালে সূক্ষ্ম ভাঁজের উদয় হয়েছে। সে ভ্রু কুঁচকে হাসতে থাকা তকির দিকে বিস্মিত চোখে তাকিয়ে বলল, আশ্চর্য, হাসছি সেভাবে? 2 মিনিট সময় নিয়ে স্বাভাবিক হলো তকি। চারপাশের গ্লাস দিয়ে ঘেরা রুমের ভেতর থেকে দৃষ্টি ফিরল বাহিরের ধূসর আকাশে। সেদিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, 2-4 জন স্পাই? তাহলে তোদের দিলশাদের পেট কয়টা? 2টো পার্সিয়ান ক্যাট আর 3টা গোল্ডেন রিট্রাইভার আছে বোধহয়। কেন? ওর ওই পেটগুলোর জন্য অ্যাপ্রক্সিমেটলি 2 জন স্পাই আছে আমার। নাও ইউ ক্যান গেস ওর জন্য তাহলে কতজন থাকতে পারে। ইয়াদ এবার সত্যি অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তকিকে আসলেই সে অনেকটা হালকাভাবে নিয়ে ফেলেছিল। তারই বোঝা উচিত ছিল একা একটা মেয়ে এতগুলো বছর এইভাবে থাকছে, কোনোদিন গায়ে একটা আঁচড় তো দূরে থাক, কেউ চোখ তুলে তাকিয়ে কথা অবধি বলতে পারেনি। এর পেছনে অবশ্যই স্ট্রং কোনো সিস্টেম কাজ করছিল, যে যারা সবসময় দিলশাদের খেয়াল রেখেছে, বিপদ আসার আগেই তা থামিয়ে দিয়েছে। আর এই পুরো সিস্টেমের কন্ট্রোল ছিল তকির হাতে, যে কয়েক হাজার মাইল দূর থেকে সবটা নিখুঁতভাবে সামলে যাচ্ছিল। ইয়াদকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে মৃদু হাসলো তোকে। ছেলেটি এটুকুতেই ভরকে গেছে। হালকা কেসে আবারও বলল, আর স্পাই বলছি কারণ তোদের দিলশাদ এসবের ব্যাপারে জানে না। সিকিউরিটি সিস্টেম তো ওপেন হয়, কিন্তু এক্ষেত্রে ওরা দিলশাদের সিকিউরিটি হিসেবে কাজ করলেও ওর জন্য ওরা স্পাই। বারবার তোদের দিলশাদ বলছিস কেন? মেয়েটা তোর কিছু হয় না? বিরক্তির সুরে জানতে চাইল ইয়াদ। পকেট থেকে ফোন বের করে জানলার পাশের সোফাটায় আরাম করে গিয়ে বসলো তোকে। ফোনের স্ক্রিন অন করতেই ভেসে উঠল এক ঘুমন্ত শুভ্রপরীর অবয়ব।
নিষ্পাপ মুখটাতে পৃথিবীর সমস্ত শুভ্রতা লেপ্টে আছে। ক্ষণে ক্ষণে মুগ্ধ হলো ত্বকী। কিছুক্ষণ মোহাচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে থেকে চমৎকার ভরাট কণ্ঠে ইয়াদের প্রশ্নের উত্তর দিতে মুখ খুলল ত্বকী। ও আমার তাজ, স্নেহের তাজ। ঘুমের ঘরে দিলশাদ বুঝতে পারছে দুটো ছোট্ট নরম হাতের বিচরণ তার মুখ জুড়ে। কোমল হাতগুলো পাখির পালকের মতো আরাম লাগছে তার। যাও বহু প্রচেষ্টায় ঘুম থেকে ওঠার চেষ্টা করছিল, এখন আবার আরামে ঘুম এসে যাচ্ছে। তবে দিলশাদের আরামের ঘুমটা গাঢ় হওয়ার আগে ছোট্ট হাত দুটোর মালিক দিলশাদের চোখের পাতা দুটো টেনে খোলার চেষ্টা করতেই ধরফড়িয়ে উঠল দিলশাদ। অস্পষ্ট স্বরে কিছু বলবে তার আগেই শুনতে পেল, পিপু আমি এসেছি, উঠো ঘুম থেকে। ভালো মতো চোখ কষলে উঠে বসলো দিলশাদ। ঘুম থেকে ওঠার পর চোখ কসলানো তার এক বাজে অভ্যাস। এই নিয়ে ছোট থেকে একজনের কাছে কম বকা শুনতে হয়নি তার। অভ্যাসগত কাজটা করে পাশে তাকাতেই এক প্রকার চমকে গেল সে। তার পাশে বসে আছে বছর 3 বয়সের ছোট্ট একটা মেয়ে। নাদুস নুদুস আদরের ডিব্বা মেয়েটা আর কেউ নয়, ইয়াদের মেয়ে হৃদয়। জন্মের পর থেকেই এই মেয়েটা দিলশাদের জান হয়ে উঠেছিল। আগে দিলশাদকে অনেক বলেও নিজের বাসায় 2 দিনের বেশি রাখতে পারেনি ইয়াদ। সেখানে তার মেয়েটা হওয়ার পর দিলশাদ নিজে থেকে অনেকটা সময় কাটিয়েছে ওদের সাথে। রিধিকে একসাথে বেশি দিন না দেখে থাকতেই পারে না ও। আর বাচ্চাটাও ছোট থেকেই ফুপু ভক্ত। নিজের আধো বলিতে দিলশাদকে পিপু ডাকতে শুরু করে। এখন মোটামুটি সব কথা শিখলেও এই পিপু ডাকটা আর বদলাতে দেয়নি সে। রিধি দিলশাদের পাশ ঘেঁষে চুপ করে বসে আছে। আদ্র চোখে তার পিপুর কোলে ওঠার আকুলতা। সেদিকে চেয়ে আর দেরি করল না দিলশাদ। এক টানে মেয়েটাকে নিজের কোলে উঠিয়ে নিল। বিছানায় হেলান দিয়ে বসে কোলের উপর দুদিকে রিধির দুপা ছড়িয়ে বুকের সাথে মিশিয়ে নিল। আমার বেবিটা কখন এসেছে? আমাকে ডাকিনি কেন? রিধি নিশ্চুপ। সে এখন আদর নিতে ব্যস্ত। মুখ ফুটে এত কথা বলার সময় তার নেই। কথা বলবে না পিপুর সাথে? কি নিয়ে এলো? মুখ ফুটে এত কথা বলার সময় তার নেই। দিলশাদের কথা শেষ হওয়ার আগেই রুমের দরজায় দাঁড়িয়ে ইয়াদের কণ্ঠ শোনা গেল, আমি নিয়ে এসেছি। এত ঘুম কেউ ঘুমায় দিলশাদ? তাকিয়ে দেখ কটা বাজে। আমি তো ভাবলাম আজ আর তোর সাথে দেখা হবে না। এতক্ষণ রিধির চক্করে দিলশাদের কিছু মাথায় আসেনি। এখন আস্তে আস্তে তার মস্তিষ্ক সচল হতে শুরু করলো। প্রথমে সে খেয়াল করলো সে নিজের বাড়িতে আছে। বাড়িতে থাকলেও রুমটা যে নিজের নয় এটা বুঝতে পারলো। মস্তিষ্কে চাপ দিয়ে যতদূর মনে পড়ছে সে তো কাল ওই অফিসটাতে ছিল। ইন্টারভিউ দেওয়ার পর থেকেই মাথাটা কেমন ঘুরছিল, তাই রিসেপশনে বসে কিছুক্ষণ ওয়েট করছিল স্বাভাবিক হওয়ার জন্য। কিন্তু এরপর কিছু মনে পড়ছে না কেন। মনে করার চেষ্টায় এক হাত নিজের মাথায় চেপে ভ্রু কুঁচকে ফেলল। দিলশাদের অবস্থা বুঝতে পেরে দ্রুত পায়ে ওর কাছে এসে দাঁড়ালো ইয়াদ। অবিরাম মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে দিল? শরীর খারাপ লাগছে? বল আমাকে। আমি তো ওই অফিসে ছিলাম। আমি এখানে এলাম কি করে দা ভাই? কে নিয়ে এসেছে আমাকে? প্রশ্নটা করার সময় আশ্চর্যজনকভাবে কালকের ওই চোখচোরা ভেসে উঠল দিলশাদের মস্তিষ্কে। সেই তীক্ষ্ণ দৃষ্টি, গভীর পর্যবেক্ষণ, যা মুহূর্তেই কাঁপুনি ধরিয়ে দেয় তার শরীরে। মাত্র তো কয়েক সেকেন্ডের জন্য ব্যক্তিটির সাথে দৃষ্টি মিলেছিল তার। ওটুকু সময় সে ব্যক্তির দৃষ্টি ঝাঁঝরা করে দিয়েছিল তাকে। দ্বিতীয়বার চোখ তুলে লোকটার চেহারাও দেখা হয়নি তার, কিন্তু সেই দৃষ্টিটা মনে গেঁথে গেছে তার। এরকম করে তো তার দিকে একজনই তাকাতো না। না, কিসের সাথে কি মিলাচ্ছে সে? এই নিশ্চয়ই মনের ভুল। ঘুম থেকে উঠে আবুল তাবুল ভাবছে যত সব। মাথাটা দুদিকে নাড়িয়ে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো দিলশাদ। ওদিকে দিলশাদের প্রশ্নে ঘাবড়ে গেছে ইয়াদ। এই মেয়েটা তাকে আগাগোড়া চেনে। ওর কাছে জীবনে প্রথম মিথ্যা বলতে গিয়ে শেষে হিতে বিপরীত না হয় সামান্য কেশে গলাটা পরিষ্কার করে নিল ইয়াদ। এরপর যতটা সম্ভব গলার স্বর কঠিন করে বলল, তোকে কতবার বলেছি দিল, এদিক সেদিক এত কষ্ট করে চাকরি করার কোনো দরকার নেই। আর করছিলি যখন, আগের চাকরিটা ছাড়লি কেন? আহা দা ভাই, আবার শুরু করো না প্লিজ। আমি কি করে এখানে এলাম সে ব্যাপারে কিছু জানলে বলো, না হলে যাও, আমি নিজেই বের করে নিতে পারবো। ইয়াদের মিথ্যে চোটপাট দেখানোটা বৃথা গেল। পরিস্থিতিকে বিশ্বাসযোগ্য করতে সে আগের চেয়ে দ্বিগুণ আত্মবিশ্বাসের সাথে বলল, কে আবার আনবে? আমি এনেছি। দিন নেই রাত নেই ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিস। আমার বোন হয়ে তোকে এসব মানায়? চাকরি করতে চেয়েছিস, করতে দিয়েছি।
আমাকে বল, আগের চাকরিটা ছাড়লি কেন তুই? এইটুকু বলে দম নিল রিয়াদ। এতক্ষণ তার কনফিডেন্স আরেকটু বেড়েছে। দিলশাদ আর হৃদি দুজনেই চুপ মেরে তার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে। তার মানে অভিনয়টা ঠিকঠাক হচ্ছে। তাই চেহারা আবারও যথেষ্ট গম্ভীর করে বলল, কালকে তোকে ওই অবস্থায় দেখে আমার কতটা টেনশন হচ্ছিল জানিস? ফার্দার যদি তোকে ওই অফিসের আশপাশে দেখি তাহলে। এই পর্যায়ে কথা বলার উত্তেজনায় ইয়াদের এক আঙুল বক্তৃতার স্টাইলে অটোমেটিক উপরে উঠে গেছে। তবে শেষের কথাটা সম্পূর্ণ করার আগেই কানের কাছে শুনতে পেল, এবার একটু বেশি বলছিস না তুই ইয়াদ? শোনা মাত্রই খানিক ফরকে গেল ইয়াদ। সে তো ভুলেই গেছিল ত্বকি বদমাসটা তার সাথে ব্লুটুথে কানেক্টেড। হাত উঁচিয়ে কানের এয়ারপোর্টটা সামান্য ঠিক করে হালকা কাশলো। মুখে তো কিছু বলা যাবে না, সামনে দিলশাদ আছে। কোনোভাবে কিছু সন্দেহ করলে তাই কেশে ইশারায় ত্বকিকে থামতে বলল। থামবে কে? ত্বকি। সে বরং ইয়াদের উপর দ্বিগুণ রেগে শাসনের স্বরে বলে উঠল, এক্ষুনি তাজের গোল থেকে ওই আপুটাকে নামা, আর তাজকে 1 ঘন্টার মধ্যে অফিসে পাঠা। করতে বললাম কি, আর তুই গিয়ে করছিলি কি? আমার অফিসে আসতে বারণ করেছিল ওকে? ইয়াদ পারে না কলের ভেতর দিয়ে ঢুকে ত্বকিকে কষিয়ে একটা চড় মারবে। তার ফুটফুটে মেয়েটাকে আপদ বলছে। সামনে পাই তোকে, তারপর দেখাচ্ছি। কিন্তু 1 মিনিট, বদমাসটা দেখছে কি করে হৃদি যে দিলশাদের কোলে? কথা বলা থামিয়ে পুরো রুমে চোখ বুলালো ইয়াদ। ক্যামেরা আছে নাকি? কোথায় সেটা? দা ভাই। বাবা! কানের কাছে দিলশাদ আর হৃদির একসাথে এমন ডাক শুনে চমকে গেল ইয়াদ। 2 হাতে কান চেপে কপাল কুঁচকে বলল, এভাবে চেঁচাচ্ছিস কেন তোরা? আমি কি কানে শুনতে পাই না নাকি? দিলশাদ আর হৃদি নিজেরা একবার মুখ চাওয়াচাই করলো। অতঃপর দিলশাদ বলল, এতক্ষণ ধরে ডাকছিলাম তোমাকে, শুনছিলেই না। এদিক ওদিক তাকিয়ে কী সব ভাবছিলে, তাই তো বাধ্য হয়ে এত জোরে ডাকতে হলো। হুঁশ ফিরল ইয়াদের। কুঁচকে রাখা কপাল সোজা করে কিছু বলতে যাবে তার আগেই দিলশাদ বলল, আচ্ছা দা ভাই, তুমি জানলে কি করে আমি ওই অফিসে ছিলাম? ইয়াদের এখন ইচ্ছে করছে নিজের মাথাটা দেয়ালে ঠুকতে। এদিকে কানের কাছে ত্বকির হাসির আওয়াজ ভেসে আসছে অনবরত। ব্যাটা তাকে ফাঁসিয়ে নিজে মজা লুটছে। এবার আর ইয়াদের অভিনয় করতে হলো না। ত্বকির উপর ওঠার একটা নিমিষেই দিলশাদের উপর ঝাড়তে লাগলো। দিল, এত কথা বলছিস কেন তুই? নিজে একটা ভুল করেছে, এখন আবার আমাকে কোশ্চেন করছে। যা এক্ষুনি রেডি হয়ে অফিসে। অফিসে? হ্যাঁ অফিসে। কোন দিন যাসনি? তুমি না একটু আগে বললে ফার্দার যদি এই অফিসে যাই তাহলে? এখন আমিই বলছি যেতে। যা গিয়ে রেডি হ, তোকে চোখের সামনে সহ্য হচ্ছে না আমার। নিজের কথাটুকু বলে হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল ইয়াদ। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলে এতক্ষণের আটকে থাকা দমগুলো ছাড়লো সে। ওদিকে ইয়াদের সহসা এমন ব্যবহার বোধগম্য হলো না দিলশাদের। আপাতত চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলে নিজের ফোন চেক করতে হাতে নিল সে। অনেকগুলো মেইলের ভিড়ে একটা মেইল দেখে চমকে গেল সে। ওয়াজ গ্রুপ থেকে এসেছে। কালকেই তো মাত্র ইন্টারভিউ দিল, আজই কনফার্মেশন। আবার আজকে থেকে জয়েনিং এর জন্য স্পেশাল রিকোয়েস্ট করেছে। মার্চের মাঝামাঝি সময় তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে ওঠানামা করছে সপ্তাহ জুড়ে। এখন প্রায় মধ্যরাত। প্রবল তুষারপাতে অন্যান্য বাড়িগুলোর মতো ঢেকে আছে টরেন্টো থেকে অদূরে হাম্বার হাইটস ওয়েস্ট মাউন্টের একটা দোতলা বাড়ি। টরেন্টোর শান্তিপূর্ণ আর নিরাপত্তা জায়গাগুলোর মধ্যে হাম্বার হাইটস অন্যতম। তাই বিত্তমান প্রভাবশালীদের স্থায়ী আবাসন গড়তে এটি পছন্দের শীর্ষে। এমনিতে বাড়িটা ছিমছাম গোছের, বাইরে থেকে বিশেষ কোনো আড়ম্বরতা নেই। এই তুষারপাতের তীব্র হিম ঠেকাতে বাড়িটার সবকটা দরজা জানলা বন্ধ করা। ভেতরের রুম হিটার চলছে বোধহয়। এর মাঝেই দোতলার খোলা বারান্দার স্লাইডিং ডোরটা হালকা শব্দে খুলে গেল। ভারী কার্ডিনালটা গায়ে জড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালেন আসমা জামাল। কানাডার টরেন্টোতে বড় জোর আর 1 মাস স্নোফলের দেখা মিলবে, সেটা ভেবেই মনটা খারাপ হয়ে আছে তার। হাতে একটুখানি সাদা স্নো তুলে নিয়ে নির্নিমেষ তাকিয়ে আছেন তার দিকে। কিছু সময় পর আলগুছে কাঠের চেয়ারটা টেনে বসলেন তিনি। ভেতর থেকে আগেই লাইটটা অন করে এসেছিলেন, তাই এখানটায় মোটামুটি আলো আছে বলা যায়। হার্ডিগানের ভেতর থেকে ছোট্ট একটা ফটো অ্যালবাম বের করে আনলেন আসমা। কাপা হাতে সেটা খুলতেই এই স্নোফলের মতোই
বিশুদ্ধ স্নিগ্ধ একটা মুখ ভেসে উঠল চোখের সামনে। ছবিতে একটা 2 বছরের ছোট্ট মেয়ে তার গলা জড়িয়ে ধরে আছে। মেয়েটার পরনেও সাদা জাম্পস্যুট, নাদুস নুদুস সাদা মুখ, গাল দুটো গোলাপি আভায় ছেয়ে আছে। ছবির উপর অত্যন্ত কোমলতার সাথে হাত বুলিয়ে দিলেন তিনি। সেদিকে চেয়ে থেকে মিশ্র অনুভূতিতে ছেয়ে গেল ভেতরটা। পরপর অ্যালবামের পাতাগুলো উল্টানোর সাথে সাথে এক এক করে অসংখ্য বুক ভারী করা স্মৃতি চোখের সামনে ভেসে উঠতে লাগলো। বরাবরের মতোই তিনি সামলাতে পারলেন না নিজেকে, হুহু শব্দে কেঁদে ফেললেন। অ্যালবামটা বুকে জড়িয়ে কষ্ট লাঘবের বৃথা চেষ্টা চালালেন। এর মধ্যেই হন্তদন্ত হয়ে ভেতর থেকে বেরিয়ে এলেন ওয়াসিম মাদুদ। হাতে তার ভারী শাল। দ্রুত এগিয়ে এসে স্ত্রীর গায়ে সেটা জড়িয়ে দিয়ে মৃদু ধমকের সুরে বলে উঠলেন, তোমাকে কতবার বারণ করেছি আসমা, এত ঠান্ডার মধ্যে এভাবে বাইরে বসে থাকবে না, শরীরটা রাতে আবার খারাপ করলে। সাথে সাথেই ওনার হাত দুটো আঁকড়ে ধরলো আসমা। কান্নারত কণ্ঠেই বলল, স্নোফল তো শেষ হয়ে যাচ্ছে ওয়াসিম, তকি মেয়েটাকে এবারও আমার কাছে নিয়ে আসবে না? ওয়াসিম অদূত নিজের এক হাত ছাড়িয়ে পরম যত্নে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিলেন। বোঝানোর সুরে বললেন, শেষ হয়ে যাবে বলছো কেন? এই তোর কয়েক মাস পরে আবারও স্নোফল শুরু হবে, ততদিনে তকি হয়তো ওকে নিয়ে চলে আসবে। ছেলেটা তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছে কোনোদিন? ততদিন আমি বাঁচবো তো ওয়াসিম? আসমা চোখ বন্ধ করে লম্বা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলেন ওয়াসিম। এই মা ছেলের জেদ নিয়ে সে কোথায় যাবে? দুজনেই সমান জেদে। কিছুক্ষণ সময় নিয়ে পরম স্নেহে আসমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি রেগে যাই এমন কথা কেন বলো আসমা? আমি সব সহ্য করতে পারলেও তোমার মুখে এমন কথা সহ্য করতে পারি না। সময় মতো তকি দিলশাদকে ঠিক নিয়ে চলে আসবে। সৃষ্টিকর্তা চাইলে আমরা সবাই একসাথে আনন্দ করে অনেক দিন বাঁচবো আসমা, ভরসা রাখো। স্বামীর কথায় আশ্বস্ত হয়ে আবারও নিজেকে সামলালেন আসমা। ঠিক কতগুলো বছর দেখে না সে মেয়েটাকে। আসমা জামাল হলেন আতিক জামালের অর্থাৎ মাহার বাবার একমাত্র ছোট বোন। আতিক জামালের 3 ভাই বোনের মধ্যে ইনি ছিলেন সবচেয়ে আদরের। বাবা মা মারা যাওয়ার পর আতিক জামাল তার ছোট ভাই বোনকে বড় আদর যত্নে বড় করেন, লেখাপড়া শেখান। তাই ভাই বোনের উপর ওনার অধিকার বোধও ছিল বেশি। ওনার ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে নিজে দেখে শুনে ভালো পাত্রের কাছে আসমাকে বিয়ে দিবেন। কিন্তু অপরিপক্ষ আসমা লেখাপড়া শেষ করে নিজের পছন্দের ওয়াসিমকে বিয়ে করে ফেলে। ওয়াসিমও তখন আসমার বয়সে। আর্থিকভাবে আতিক জামালদের মতো এতটা সচ্ছল ছিলেন না। কেবলই লেখাপড়া শেষ করে বাবার ছোট ব্যবসার হাল ধরেছিলেন। আসমা বুঝতে পেরেছিলেন যে আতিক কখনোই এমন ছেলের সাথে তার বিয়ে দিতে রাজি হবে না। তাই নিজেরা একদিন বিয়েটা করে ওয়াসিম সহ ভাইয়ের সামনে হাজির হয়েছিলেন তিনি। যে বোনকে এত আদরে ছোট থেকে তিনি বড় করেছেন, তার এমন হঠকারী সিদ্ধান্ত মেনে নিতে পারেনি আতিক জামাল। ওই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন আসমাকে। আদরের বোনটাকে দূরে সরিয়ে দিয়ে নিজেও ভালো ছিলেন না আতিক জামাল। মন খারাপের রেশ ধরে শরীরটাও খারাপ করতে শুরু করে। ওদিকে আসমা বিয়ের বছর ঘুরতেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। জামাল পরিবারে এটাই প্রথম বাচ্চা। নিজেদের রাগ অভিমান সব ভুলে আতিক জামাল ছুটে যান হাসপাতালে। সাদা তোয়ালে মোড়ানো বাচ্চাটাকে বুকে জড়িয়ে অদ্ভুত প্রশান্তির সন্ধান পান আতিক। আসমার সাথে মান অভিমান কিছুটা লাঘব হলেও ওয়াসিমকে তিনি মেনে নিতে পারেনি তখনও। এতে অবশ্য ওয়াসিমের তেমন দুঃখ ছিল না। তার স্ত্রী সন্তানকে এতটা ভালোবাসা দিয়েছেন আতিক, এতেই তিনি খুশি। ছোট্ট আদরে ভাগ্নিকে নিয়ে বেশ দিন চলে যাচ্ছিল আতিকের। ভাগ্নের নামটাও রাখেন নিজের পছন্দ অনুযায়ী ওয়াজির এহতেরাম তকি। আসমা আর ওয়াসিমের জামাল ভিলায় অবাধ যাওয়া আসা না থাকলেও তকি ছোট থেকে এক প্রকার মামা বাড়িতেই বড় হয়েছে। এমনকি বাড়ির সবচেয়ে প্রিভিলেজ রুমটাই ছিল তকির। ভীষণ আদরে আহ্লাদে তকিকে রেখেছিলেন আতিক। তকির বয়স যখন 7, এক বৃষ্টিময় ভোরে জন্ম হয় দিলশাদের। কিন্তু ছোট্ট দিলশাদ মায়ের ছোঁয়াটুকু পাওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় দিলশাদের মা। সেই সময় থেকে আর কারো বাধা নিষেধ না মেনে দুধের বাচ্চাটাকে বুকে করে বড় করেন আসমা। এই মেয়েটা তার হৃদয়ের ঠিক কতখানি তা কখনো বলে বোঝাতে পারবেন না তিনি। সবকিছু ঠিকঠাকই ছিল। আতিক জামাল মুখে না বললেও মনে মনে আসমা আর ওয়াসিমকে মেনে নিতে শুরু করেছিলেন। তকি দিলশাদ চোখের সামনে বড় হয়ে গেল। দুজনেই তখন প্রাপ্তবয়স্ক।
একদিন হঠাৎই কোনো এক অজানা কারণে আসমার আতিক জামালের মধ্যে সৃষ্টি হওয়া মনোমালিন্যে ত্বকিকে নিয়ে এক কথায় জামাল ভিলা ছাড়েন আসমা। স্বামী সন্তান নিয়ে বরাবরের মতো দূরে সরে যান আতিক আর তার পরিবার থেকে। সেই ঘটনা পেরিয়েছে 8 বছর। সেদিনের সব কিছু ত্বকি জানলেও দিলশাদ কিচ্ছু জানে না। দিলশাদের মনে তার মায়ের মতো ফুপ্পি আর ত্বকির জন্য এতগুলো বছরে জমা হয়েছে আকাশ সমান অভিমান। কেন তাকে কিছু না বলে এইভাবে ছেড়ে চলে এসেছিল ওরা? অতীত থেকে বেরিয়ে আসলেন আসমা, নীরবে চোখের পানি মুছে নিয়ে আরও একবার হাত বোলালেন দিলশাদের ছবিটাতে। মেয়েটা মা বলতে তাকে জেনেছে ছোট থেকে। এই মেয়েটাকে একা রেখে এতগুলো বছর কি পরিমাণ যন্ত্রণা নিয়ে তিনি থেকেছেন সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। আর ত্বকি নিজের ছেলের মনোভাব শুরু থেকেই বুঝতে পেরেছিলেন আসমা। ভাইয়ের কথা ভেবে শুরুতে অনেক বুঝিয়েছিলেন ত্বকিকে, কিন্তু কোনো লাভ হয়নি। ছোট থেকেই দিলশাদের প্রতি ত্বকির ছিল অসামান্য অধিকারবোধ, স্নেহ, আসক্তি। বয়স গড়ালে যা রূপ নিল প্রকার ভালোবাসায়। ত্বকি দিলশাদের সেসব ভালোবাসাময় পাগলামো ভাবতে বসলে অনায়াসে কয়েক মাস পেরিয়ে যাবে তার। এখন শুধু মৃত্যুর আগে ছেলে মেয়ে দুটোকে একসাথে দেখতে চান আসমা। প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করে চলেছেন তিনি। সকাল 11টা, অফিসে নিজের কেবিনে বসে আছে ত্বকি। তার সতর্ক দৃষ্টি অফিসের এন্ট্রেন্সের সিসিটিভি ফুটেজের মনিটরে। এতক্ষণে তো মেয়েটার চলে আসার কথা। বাম হাত উঁচিয়ে ঘড়ির দিকে তাকালো সে। অজানা কারণে অস্থির লাগছে তার। তবে ত্বকির অস্থিরতা আরও বাড়ার আগেই মনিটরে দৃশ্যমান হলো দিলশাদ। অফিসের মেইন গেট পেরিয়ে কেবলই ভেতরে পা দিয়েছে সে। সাথে সাথে নিজের ফোন বের করে কোনো এক নাম্বারে ডায়াল করলো সে। সেকেন্ডেই রিসিভ হলো কল। রাশভারী কণ্ঠে নির্দেশ ছুড়ল, শি ইজ কামিং, মেক হার ওয়ে ক্লিয়ার ফাস্ট। ত্বকি ফোন না দিলেও কর্তব্যরত স্পাইগুলো ঠিকই সব ক্লিয়ার রাখত, কিন্তু এখন ত্বকি নিজে কল করায় আরও হুটুপুটি লেগে গেল তাদের মধ্যে। মেয়েটার প্রতিটা পদক্ষেপ যাতে নির্বিঘ্নে হয় সেই জন্যই এদের রাখা হয়েছে। ফোন রেখে ত্বকি শান্ত চোখে মনিটরে দৃষ্টিপাত করলো পুনরায়। দিলশাদ এতক্ষণে রিসিপশন থেকে কোন ফ্লোরে তাকে যেতে হবে তা জেনে নিয়ে লিফটের সামনে চলে এসেছে। অদ্ভুতভাবে দিলশাদ আসা মাত্রই লিফটের দরজা খুলে গেল। তবে ব্যাকয়ালে ঢুকতে গিয়ে দিলশাদের ওনার এক পাশ আটকে গেল লিফটের দরজায়। এক হাত দিয়ে সেটা ছাড়াতে গিয়ে বাঁধল আরেক বিপত্তি। ওড়না ছাড়িয়ে ফেললেও ডান হাতের দুটো আঙুল লিফটের দরজায় আটকে গেল। ক্যামেরা এসব কিছু দেখেই ত্বকির নার্ভাসনেস মাত্রা ছাড়ালো। এত সাবধান থাকার পরেও মুহূর্তেই ঘটে গেল সব। আর কয়েক সেকেন্ডের মধ্যে তো লিফট চলতে শুরু করবে। তখন কি হবে ভেবে শিউরে উঠল ত্বকি। মোবাইল ধরে রাখা হাতটাও সমানে কাঁপছে তার। কন্ট্রোলার রুমে ফোন দিলে তার রিসিভ হতেই উত্তেজিত কণ্ঠে বলল, 2 নম্বর লিফটটা বন্ধ করো ফাস্ট। স্যার, লিফটে যেন কেউ আছে, এভাবে অফ করলে লিফটের লাইটগুলো অফ হয়ে যাবে। এতে ভিতরে যে আছে সে ভয় পেয়ে যেতে পারে। একটু সময় দিন স্যার, আমরা দেখছি। আই সেড স্টপ দ্য ড্যাম লিফট নাও। নিজের কথাটুকু শেষ করে অতিরিক্ত দুশ্চিন্তায় আগে পিছিয়ে আর কিছু ভাবা হলো না ত্বকির। আচমকাই শরীরের সব শক্তি যেন ফুরিয়ে এলো তার। মুহূর্তেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ফ্লোরে। ত্বকি জানতেও পারল না তার ছোট্ট তাজটা এখন অনেক বড় হয়েছে, যার আউট নলেজ এখন অনেক বেশি। মেয়েটা অনেক আগেই লিফটের ইমার্জেন্সি স্টপ বাটন প্রেস করে দিয়েছে। বহু কষ্টে চোখ দুটো মিলতেই ত্বকির চোখের সামনে জাফরের মুখ ভেসে উঠল। নাকে ভেসে আসছে ফিনাইলের ঘ্রাণ। মাথা সহ পুরো শরীর ভীষণ ভারী লাগছে তার। কি হয়েছিল তার? কোথায় সে? মনে করার প্রচেষ্টায় এক হাত উঠিয়ে মাথায় চেপে ধরতেই জাফরের উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল, স্যার এখন কেমন লাগছে? এবারে ভালো মতো চোখ মেলল ত্বকে। কয়েক মিনিট সময় নিয়ে জাফরের সাহায্যে শোয়া থেকে উঠে বসল। আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সে অফিসের মেডিকেল ইমার্জেন্সিতে আছে। পাশে তাকিয়ে জাফরকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই জাফর হাতে একটা ট্যাব নিয়ে এসে তার সামনে ধরে বলল, ম্যাম একদম ঠিক আছেন, টেনশনের কোনো কারণ নেই। ট্যাবের স্ক্রিনে দিলশাদের কেবিনের ফুটেজ দেখা যাচ্ছে। মিসেস সাউদার সাথে জরুরি কোনো কিছু নিয়ে আলোচনা করছে বোধহয়। সেদিকে চেয়ে ত্বকি নির্বিকার। জাফর ভেবেছিল স্যার জ্ঞান ফিরলে দিলশাদের খোঁজ করে অস্থির হবেন, টেনশন করবেন, পরে শরীরটা আবারও খারাপ হবে। তাই সে আগেই দিলশাদের খোঁজটা দিয়ে দিয়েছিল। কিন্তু ত্বকির থেকে আশানুরূপ কোনো রেসপন্স না পেয়ে সে কিছুটা অবাক হলো।
ত্বকি এক দৃষ্টিতে ট্যাবের স্ক্রিনে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল, এটা নিয়ে যাওয়ার দরকার নেই। এবারে ছোটখাটো একটা শক খেলো জাফর। 2 ঘন্টা সেন্সলেস থেকে স্যার এই কেমন পরিবর্তন? যে মেয়ের আপডেট দিতে 2 সেকেন্ড দেরি হলে আগে যেখানে জাফরের চাকরি নিয়ে টানাটানি হতো, আজ সেই মেয়ের আপডেট সেধে দেওয়ার পরেও স্যার ফিরিয়ে দিচ্ছেন। এর মাঝেই ত্বকি বেড থেকে নেমে দাঁড়ালো। পরনের এলোমেলো শার্ট ঠিকঠাক করে জাফরের উদ্দেশ্যে বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি জাফর। ঠিক 20 মিনিট পরে মিসেস সাউদাকে আমার কেবিনে পাঠিয়ে দিবে। জাফর ফিরতি কিছু বলার সুযোগও পেল না। তার আগেই গট গট করে হেঁটে বেরিয়ে গেল ত্বকে। শাওয়ারের ঈষৎ উষ্ণ পানি গড়িয়ে পড়ছে ত্বকির সারা শরীরে। সে সামনের দেয়ালে 2 হাত ঠেকিয়ে কারো ভাবনায় আচ্ছন্ন। আমি তোমার জন্য প্রতি মুহূর্তে যতটা পড়েছি তার তুলনায় বিন্দুমাত্র উত্তাপ আমার জন্য তোর মধ্যে নেই। কেন তাজ এই কয়েক বছর এতটাই দূরে সরিয়ে দিয়েছিস আমাকে? এই যে আমি আসার পর থেকে সারাটা সময় তোর আশেপাশেই থাকছি, তুই কি একটু ফিল করিস না আমাকে, আমার প্রেজেন্সকে? সেদিন আমার দিকে তাকিয়েও কেন চিনতে পারলি না আমাকে? এসব কিছুর উত্তর তোকে দিতে হবে তাজ। বি প্রিপেয়ার্ড। বাথরুমটা গায়ে জড়িয়ে ড্রেসিং রুমে এলো ত্বকে। সারি সারি সাজানো শার্টের মাঝখান থেকে নিবিড় পর্যবেক্ষণে একটা সাদা ফর্মাল শার্ট বেছে নিল সে। এত এত কালার ভেরিয়েশন, আবার একই শার্টের মধ্যে কাছাকাছি এত ভেরিয়েশন যে সাধারণ মানুষ কয়েকটা শার্টের মধ্যে পার্থক্যই খুঁজে বের করতে পারবে না। মনে হবে সবকটাই এক। একইভাবে শার্টের সাথে মিলিয়ে পছন্দের কম্বিনেশনে ব্ল্যাক কালার প্যান্ট আর ঘড়িও পরে নিল ত্বকে। আয়নার সামনে দাঁড়িয়ে তার ভীষণ ইচ্ছে করলো এলোমেলো চুলগুলো এইভাবেই রাখতে, তবে বাস্তবতার কাছে সেই ইচ্ছেটা বেশিক্ষণ টিকল না। ব্রাশ উঠিয়ে সেট করে নিল সেগুলোকে। পৃথিবীর কাছে তার ওয়াজির এহতেরাম হয়েই থাকতে হবে, সেখানে ত্বকির কোনো জায়গা নেই। সব শেষে নিজের সিগনেচার পারফিউম স্প্রে করে বেরিয়ে গেল সে। ত্বকির 20 মিনিট মানে ঠিক 20 মিনিট। 20 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিজের কেবিনে এসে বসলো সে। মিসেস সাউদা বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। ত্বকিকে আসতে দেখে দ্রুত নক করে ভেতরে আসলো সে। অস্থির কণ্ঠে প্রশ্ন ছুড়ল, স্যার আপনি এখন ঠিক আছেন? স্টাফদের সাথে প্রয়োজনের বাইরে একটা কথা বলারও প্রয়োজন বোধ করে না ত্বকে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। সাউদার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে জানতে চাইল, নতুন ফাইন্যান্স ম্যানেজারের আপডেট কি? ত্বকির এড়িয়ে যাওয়াতে লক্ষ্য করলেও গায়ে মাখল না মিসেস সাউদা। তিনি যে এমন অফিসের সবাই জানে। কাজের বাইরে তার যেমন একটা কথা বলতেও নারাজ, তেমনি কাজের প্রয়োজনে সারাদিন কথা বলতেও কার্পণ্য করেননি কখনো। উনি যতবারই দেশে এসেছেন ততবারই কাজের স্কিল বাড়াতে, কাজ শেখাতে স্টাফদের নিচে দাঁড়িয়ে থেকে ট্রেনিং দিয়েছেন। কাজের ব্যাপারে বিন্দু মাত্র অনাগ্রহ প্রকাশ করেননি কখনো। ত্বকির প্রশ্নের উত্তর দিতে মুখ খুললেন মিসেস সাউদা। স্যার মেয়েটা। হোয়াট? মেয়েটা? অ্যাড্রেস হার প্রপারলি। অফিসিয়াল প্রোটোকল ভুলে যাচ্ছেন আপনি। সাউদার কথা শেষ করার আগেই থমকে থামিয়ে দিয়ে বলল ত্বকি। তৎক্ষণাৎ নিজেকে সামলালো সাউদা। পরপর ভুল শুধরে নিয়ে বলল, স্যার মিস দিলশাদ কাজের দিক থেকে অনেক বেশি সেন্সিবল। এতটা অ্যাক্টিভ আর কুইক লার্নার আমার প্রফেশনাল লাইফে দেখিনি। কিন্তু মিস দিলশাদের কমিউনিকেশন স্কিল একদমই লো। উনি সহজে কারোর সাথে আই কন্ট্যাক্ট করেন না। ইভেন শি রিফিউজ টু শেক হ্যান্ডস উইথ মি। কাজের প্রয়োজনে অফিসে অনেক মানুষের সাথে কমিউনিকেট করতে হয়। উনি এভাবে আই কন্ট্যাক্ট এড়িয়ে কিভাবে কি করবেন আমি বুঝতে পারছি না। উনি ছেলেদের তো দূরে থাক, মেয়েদের দিকেও ভালো করে তাকায় না। আই ওয়ান্ডার এরকম কমিউনিকেশন স্কিল নিয়ে 2 বছর অন্য জায়গায় কি করে কাজ করলেন উনি? এতক্ষণ ভ্রু কুঁচকে সাউদার বলা কথাগুলো তারিকমা সহ শুনছিল তোকে। কথা শেষ করলে কয়েক মুহূর্ত সময় নিয়ে কথাগুলো আত্মস্থ করল সে। পরক্ষণেই কিছু একটা ভেবে সূক্ষ্ম হাসির রেশ দেখা গেল তার ঠোঁট জুড়ে। তবে সাউদা কিছু বুঝে ওঠার আগেই তোকে সামলে নিল নিজেকে। কণ্ঠস্বর গম্ভীর করে বলল, আপনি হয়তো ওনার সিভিটা ভালো করে খেয়াল করেননি মিসেস সাউদা। ওনার 2 বছর এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু উনি এক জায়গায় 2 বছর থাকেননি। 2 বছর ওনার চাকরি চেঞ্জ করেছেন 3 বার। সেই হিসেবে অ্যাভারেজে হয় 6 মাসের কিছু বেশি সময় এক এক জায়গায় ছিলেন তিনি। আর আপনার কথায় যদি ধরে নেই, তাহলে ওনার এই কমিউনিকেট না করতে পারার জন্যই হয়তো আগের চাকরিগুলো ছাড়তে হয়েছে ওনার। মিসেস সাউদাকে এবার খানিকটা উত্তেজিত দেখা গেল। এরকম কেস উনি আগে কখনো দেখেনি। কিন্তু স্যার সব অফিসেরই কিছু রেগুলেশন থাকে।
চাকরিতে জয়েনের পর একটা নির্দিষ্ট টাইম না পেরোলে কেউ চাকরি ছাড়তে পারে না, আর আমার মনে হয় না কোনো অফিসের শেষ টাইমটা এত কম। She is somehow managed. Okay, Mrs. Sauda, thanks for the update. You may go now. সাউদা বুঝতে পারলো এই প্রসঙ্গে কথা শেষ তকির, আর বাড়তি কথা বলে সময় নষ্ট না করে উঠে এলো সে। তবে ব্যাপারটা সত্যিই স্ট্রেঞ্জ। কোনো অফিস এত যাচাই বাছাই করে একজনকে অ্যাপয়েন্টমেন্ট করে, আর কোনো রকম শর্ত ছাড়াই নির্দিষ্ট সময়ের আগে চাকরিতে কি করে ছাড়তে দিতে পারে তাকে? অফিসগুলো এটা অ্যালাউ করে কি করে? দিলশাদ মেয়েটার সব কিছুই কেমন অদ্ভুত। ল্যাপটপে লাস্ট মেইলটা চেক করে ফোনের সময় দেখলো দিলশাদ 5:25। অফিস টাইম শেষ তাহলে। সামনে থাকা ফাইলগুলো গুছিয়ে নিজের ব্যাগ উঠিয়ে ল্যাপটপ ঢুকিয়ে নিল সে। ওনারা ঠিকঠাক করে ফাইলগুলো হাতে নিয়ে কেবিন থেকে বেরোতে উদ্যত হলো। উদ্দেশ্য যাওয়ার আগে এইগুলো মিসেস সাউদার কাছে দিয়ে আর কিছু করতে হবে কিনা জেনে নিয়ে বেরিয়ে যাবে সে। কেবিন থেকে বেরিয়ে করিডোর পর্যন্ত এসে দেখতে পেল সাউদা বেরিয়ে যাচ্ছে। সাউদাকে ধরতে গিয়ে হাঁটার গতি বাড়িয়ে তাড়াহুড়ায় এগোতে গিয়ে আচমকাই কারোর সাথে ধাক্কা লেগে কয়েক পা পিছিয়ে গেল দিলশাদ। অল্পের জন্য পড়তে পড়তে বেঁচেছে সে। সামনে থাকা লোকটা ঠিক সময় ধরে ফেলেছে তার হাত। ব্যালেন্স ঠিক করে সোজা হয়ে দাঁড়াতেই সামনের লোকটার উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল। Are you fine? ছুটছিলেন কেন এভাবে? আমি নাচলে তো সোজা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তেন। বরাবরের মতো নিচে তাকিয়ে দিলশাদ কোনো মতে উত্তর দিল। থ্যাঙ্কস। উত্তর পছন্দ হতো না লোকটার। সে বুকের সাথে দুহাত ভাঁজ করে বলল, এটা আমার প্রশ্নের উত্তর না। আসলে মিসেস সাউদা চলে যাচ্ছিলেন, তাই ওনাকে ডাকতে গিয়ে। এই পর্যায়ে ভদ্রলোক কিছুটা এগিয়ে দিলশাদের ধরে থাকা ফাইলগুলো দেখিয়ে বলে, ওনাকে কি এগুলোর জন্যই দরকার? প্রত্যুত্তর দিলশাদ কেবল উপর নিচ মাথা দোলালো। আমাকে দিন, আমি চেক করে দিচ্ছি। ভদ্রলোককে হাত বাড়িয়ে এগোতে দেখে নিজে কিছুটা পিছিয়ে গেল দিলশাদ। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, এগুলো ওনাকেই দেখানো লাগতো তাই। এই পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে গেল ত্বকের। এতক্ষণ যথেষ্ট সহ্য করেছে। দিলশাদ যখন তার এগিয়ে আসাতে নিজের দুপা পিছিয়ে গিয়েছিল, তখনই ইচ্ছে করছিল ওকে ঠটিয়ে একটা চড় মারতে। অনেক কিছু ভেবে কন্ট্রোল করেছিল নিজেকে। ডু ইউ নো হু অ্যাম আই? আই এম দ্য ম্যানেজিং ডিরেক্টর হিয়ার। এই অফিসের এমন কোনো ইস্যু নেই যেটা আমি সলভ করতে পারবো না। আমি নিজে ফাইলগুলো চাইছি, অ্যান্ড স্টিল ইউ আর রিফিউজিং মি। এতক্ষণ যাকে মনে মনে ভদ্রলোক বলে আখ্যায়িত করছিল, আচমকা তার এমন ব্যবহার বোধগম্য হলো না দিলশাদের। এমনি হয়েছে তো কি হয়েছে? সে কি একদিনের মধ্যে সবাইকে চিনে বসে আছে? তবে ভুল যখন তার দ্বারা হয়েছে, ক্ষমা তো চাইতেই হবে। তাই গলার স্বর যথাসম্ভব নরম করে বলল, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আই ডিডেন্ট রিকগনাইজ ইউ অ্যান্ড ফার্স্ট। চেনার জন্য আগে কারোর দিকে ভালো করে তাকাতে হয় মিস দিলশাদ। লুক অ্যাট মি। দিলশাদ নির্বিকার। সে আগের ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভুল ক্রমেও মাথা তোলার চেষ্টা করছে না। চোখ বন্ধ করে লম্বা শ্বাস ফেলল ত্বকে। পরপর শীতল অথচ গম্ভীর কণ্ঠে বলল, আই সেড লুক অ্যাট মি। লোকটার কথাই কি ছিল দিলশাদ জানে না। না চাইতেও মুখ তুলে চাইলেও সে। মুহূর্তেই তার ভীতু চোখ জোড়া মেলে গেল অপর পাশের একজোড়া রক্তিম চোখের সাথে। দিলশাদের চোখের পাতা অনর। হাতে ধরে থাকা ফাইল আর কাঁধের ব্যাগ দুটোই আলগোছে নিচে পড়ে গেছে অনেকক্ষণ। সামনের সুদর্শন ব্যক্তিটির প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে তার দিকে, যেন দিলশাদের থেকে কিছু শুনতে চাইছে। দিলশাদের মস্তিষ্কের সব ভাবনা কেমন স্থবির হয়ে গেছে। সে কি হ্যালোসিনেট করছে? দিনরাত ওই একজনকে নিয়ে ভাবে বলেই কি বাকিদের মাঝে তার চেহারা ভেসে উঠছে? কিন্তু বাকিদের মাঝে তো ভাসেনি, শুধু এই লোকটার মাঝেই ভেসেছে। কেন? পরক্ষণেই মন থেকে উত্তর এলো, আর কারো দিকে সে তো তাকায়নি, একজনের দিকেই তাকিয়েছে। তাই তার মাঝেই ভাসছে। বুকের ভেতরে প্রচণ্ড বেগে কিছু একটা ওঠানামা করছে। এই অনুভূতি তো নতুন নয়। এই অনুভূতির সাথে তাকে যে পরিচয় করিয়েছিল সে তো তার থেকে অনেক অনেক দূরে। এখন অন্য কাউকে দেখে এমন হওয়া, এটাও কি হ্যালোসিনেশনের অংশ? দিলশাদের খুব ইচ্ছে করলো হাত বাড়িয়ে সামনের মানুষটাকে ছুঁয়ে দেখতে। এনেই কি সে? না না, যে মানুষটা 8 বছর তার সামনে আসেনি, ভুল করেও তার সাথে যোগাযোগ রাখেনি, সে স্বেচ্ছায় তার সামনে এলো আজ। এই কি করে সম্ভব? এটা অবশ্যই তার ভ্রম। কি দেখছে তার ঠিক নেই। যে তাকে অযত্নে অনাদরে ফেলে গেছে, সে নিশ্চয়ই ফিরে আসার জন্য ফেলে যায়নি। ইনি অন্য কেউ।
কিন্তু হ্যালোসিনেট করে হলেও এতদিন পর যে এই মুখটা দেখতে পাচ্ছে তার জন্য ভেতরের শূন্যতাগুলো কেমন মিলিয়ে যাচ্ছে। কেন ইচ্ছে করছে শুধু তাকিয়েই থাকতে। সেলফোনের রিংটোনে ঘোর কাটল দিলশাদের। এতক্ষণ একটা অন্য পুরুষের দিকে তাকিয়ে কী সব ভাবছিল সে। মনের বিরুদ্ধে যে সে চোখ নামিয়ে আনলো দিলশাদ। দু চোখের পাতা এক হতেই প্রবল অশ্রু বর্ষণ শুরু হলো। কান্না আটকানোর প্রচেষ্টায় শরীর বারংবার কেঁপে উঠল তার। মিস দিলশাদ, আপনি ঠিক আছেন? আপনাকে স্বাভাবিক মনে হচ্ছে না। ইউ নিড হেল্প? সামনের ব্যক্তির কথাগুলো কর্ণগোচর হলেও সেটার প্রতিক্রিয়া জানানোর মতো অবস্থায় নেই দিলশাদ। সে কোনো মতে ব্যাগটা উঠিয়ে ছুটে বেরিয়ে গেল সেখান থেকে। দিলশাদ বেরিয়ে যেতেই দূরে দাঁড়িয়ে থাকা জাফরকে কিছু একটা ইশারা করলো তোকে। সাথে সাথে হন্তদন্ত হয়ে জাফরকেও বেরিয়ে যেতে দেখা গেল। তোকে যেন জানতই এমন কিছু হবে। একটা লম্বা শ্বাস ফেলে পরপর বেরিয়ে গেল সেও। আজ পূর্ণিমা। প্রকৃতির সব সৌন্দর্যকে এক করে আকাশে উঠেছে একটা চাঁদ। নিঃসন্দেহে এই সৌন্দর্য যে কারো মন ভেজাতে সক্ষম। তবে ঘন্টা খানেক ধূসর আকাশে এই পূর্ণ চাঁদের দিকে তাকিয়ে থেকেও মনে তার দাগ কাটেনি তোকের। সৌন্দর্যের বেলায় পুরো পৃথিবী একদিকে আর তার তাজ অন্যদিকে। তাজের ওই নিষ্পাপ পবিত্র চেহারার মতো আর কোনো কিছু তাকে এতটা বিগলিত মুগ্ধ করতে পারেনি কখনো। তোকের ভাবনায় ছেদ ঘটিয়ে পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। আসমা ফোন করেছে। স্ক্রিনে মায়ের নাম দেখা মাত্রই দেরি না করে রিসিভ করল সে। মা। অপর পাশে থাকা আসমার তোকির এই এক ডাকে মন ভরে গেল যেন। এতক্ষণ যে অভিযোগ আর কথাগুলো জমা করেছিল তোকে ফোন ধরলে তা উত্তর ঝাড়বে বলে মুহূর্তেই সব উবে গেল আসমার। এই ছেলেটাও হয়েছে এমন করে ডাকে, কলিজায় গিয়ে লাগে একেবারে। শত চেষ্টা করেও আর বকা যায় না ছেলেটাকে। মায়ের নীরবতা দেখে মৃদু হাসলো তোকে, বলল, তোমার সব অভিযোগ আমি মেনে নিলাম। সে তুমি মুখে বলো আর নাই বলো, সবার যত অনুযোগ অভিযোগ সব তো আমার সাথেই, শুধু আমারটা দেখার কেউ নেই। তোকের এক কথায় তৎক্ষণাৎ মনটা অস্থির হয়ে উঠল আসমার। ছেলেটা ঠিক আছে তো? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন। কেমন আছিস তকি? তোমার ভাতিজি যেমন রেখেছে। তোর দেখা হয়েছিল ওর সাথে? কেমন আছে মেয়েটা? কি করছিল ও? তোকে চিনেছে? আসমার একের পর এক প্রশ্ন শুনে অবাক হলো না তোকে, ধৈর্য হারালো না, শুধু বুকের ভেতরের চাপা দীর্ঘশ্বাস বের করে দিয়ে বলল, কান্না ছাড়াও আর কি করতে পারে মা, ওটাই করেছে। নিমিষেই মনটা বিষিয়ে গেল আসমার। মাহারা মেয়েটা জীবনে কি পেয়েছে? যেই দুজন মানুষকে আপন করেছিল তারাও তাকে ছেড়ে চলে এসেছে। এতগুলো বছরে একা থেকে কতটা কষ্ট সে পেয়েছে। নীরবে চোখের পানি মুছে নিয়ে ছেলের উদ্দেশ্যে বললেন, মেয়েটা তোকে ভালোবাসে তকি, আর কত শাস্তি দিবি ওকে তুই? আমি শাস্তি দিচ্ছে? নিজে গিয়ে সামনে দাঁড়িয়ে চোর, তবু চিনতে পারেন আমাকে। দ্বিধায় ভুগছিল। 8 বছর শুধু ওর একার বেরোয়নি, আমারও বেরিয়েছে। আমার কিন্তু ওকে চিনতে বিন্দুমাত্র সময় লাগেনি। তাহলে এবার বলো, শাস্তিটা কে কাকে দিচ্ছে? উত্তেজিত হয়ে টানা কথাগুলো বলে এক প্রকার হাঁপাতে লাগলো তোকে। তার দিকটা কেউ বুঝতে চায় না, আর তার হয়ে বলারও কেউ নেই। চোখ বুঝিয়ে লম্বা শ্বাস ফেলেন আসমা। সবাই সবার দিক থেকে সঠিক, কেউ কারো দিক ছেড়ে দিতে নারাজ। অথচ এই মান অভিমান ভেঙে একজন এগিয়ে এলেই সব আগের মতো হয়ে যেত। আর তোকে তো কিসের অপেক্ষা করছে কেউ জানে না। প্রতি মুহূর্তে এতটা কষ্ট পাচ্ছে, তাও মেয়েটার সামনে নিজের পরিচয় নিয়ে দাঁড়াচ্ছে না। এইসব ভাবতে ভাবতে তড়িৎ গতিতে অন্য একটা চিন্তা খেলে গেল আসমার মাথায়। মাঝে এতগুলো বছর পেরিয়েছে, দিলশাদের মনে অন্য কেউ জায়গা করে ফেলেনি তো? দিলশাদের মতো মেয়েকে প্রত্যাখ্যান করা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। আর এমনও তো হতে পারে দিলশাদের অন্য কাউকে ভালো লেগে গেছে। সত্যি যদি এমন কিছু হয়, তার ছেলেটার কি হবে? তার ছেলেটা তো শেষ হয়ে যাবে। না না, কথাগুলো ভেবে ভেতরে ভেতরে এক প্রকার আটকে উঠলেন আসমা। পরক্ষণেই ফোনের ওপাশে থাকা তকির কাছে অস্থির কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, তকি, আমার একটা কথা রাখ বাবা, মেয়েটার সাথে আমার যোগাযোগের কোনো একটা ব্যবস্থা করে দে। ওর সাথে কথা না বলা পর্যন্ত আমি যে কিছুতেই শান্তি পাচ্ছি না। তোমার দিলশাদ ভালো আছে মা, অশান্তির কোনো কারণ নেই। এবার আমিও দেখতে চাই ও আমাকে চিনে নিতে ঠিক কতদূর যেতে পারে। আমার চিন্তাটা তুই বুঝবি না তকি, আমার কথা শোন, ওর সাথে আমার যোগাযোগ করিয়ে দে। আমার যে অনেক কিছু জানার আছে ওর কাছে। কেন জেদ করছো মা?
আসমার কণ্ঠনালী কাঁপছে। কথাটা শুনে তার ছেলেটা কিভাবে রিয়েক্ট করবে তবুও বলতে যে হবেই। দিলশাদ, দিলশাদের জীবনে অন্য কেউ চলে আসেনি তো তকি? কাপা কণ্ঠে থেমে থেমে কথাগুলো বললেন আসমা। ওদিকে কথার মর্মার্থ বুঝতে কয়েক সেকেন্ড সময় নিয়ে পরপর উচ্চ শব্দে হেসে ফেলল তকি। চেষ্টা করেও হাসি থামছে না তার। তকির এমন অপ্রত্যাশিত আচরণে অবাক হলেন আসমা। বলা বাহুল্য দুশ্চিন্তায় পড়ে গেলেন। এরকম একটা কথা শুনেও ও এভাবে হাসছে। বহু কষ্টে হাসি নিয়ন্ত্রণ করে ফোন হাতে রুমে এলো তোকে। ডিভানে আরাম করে বসিয়ে মাকে বোঝানোর সুরে বলল, শোনো মা, আমি এমন কোনো কাজ নিজেও করবো না, আর তোমার দিলশাদকেও করতে দিব না যা তোমার দুশ্চিন্তার কারণ হয়। তুমি নিশ্চিন্তে থাকো, রেস্ট নাও, বই পড়ো, বাবার সাথে লং ড্রাইভে যাও, তোমার যা ভালো লাগে করো, আমরা ঠিক আছে। তোকির কথা পুরোপুরি ধরতে না পারলেও খানিকটা আশ্বস্ত হলেন আসমা। এত দূরে বসিয়ে ছেলে মেয়ে দুটোর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া ছাড়া আর কিছুই করার নেই তার। ফোন রেখে পাশ থেকে রিমোট নিয়ে রুমের বড় স্ক্রিনে টিভিটা চালিয়ে দিল চোখে। ফোনের সাথে কানেক্ট করে কিছু একটা করতেই তার কাঙ্ক্ষিত কিছু একটা ভেসে উঠল সেখানে। সেদিকে চেয়ে প্রখর হলো তোকির দৃষ্টে। এরপর এক প্রস্থ বাঁকা হেসে ভাবল, তোমার দিলশাদের প্রতিটা পদক্ষেপ আমার নখত পড়ে মা। যেখানে ওর আর আমার মাঝখানে আমি অন্য কারো ছায়া পড়তে দিইনি, সেখানে গোটা একটা মানুষ কি করে চলে আসবে বলো তো? তাজ তোকির ছিল আর তোকিরই থাকবে। ল্যাপটপের কিবোর্ডে থাকা দিলশাদের ডান হাত থমকে আছে। তার এই ছোট্ট জীবনে এত বড় দ্বিধার সম্মুখীন এইভাবে হতে হবে কোনোদিন ভেবেছিল? ওয়াজির এহতেরাম নামটা সার্চ করার পর ছবিসহ যাবতীয় ডিটেলস তার চোখের সামনে। পাজলড হয়ে বসে আছে দিলশাদ। সারা জীবন সহজ সরল আর নির্ঝঞ্ঝাটভাবে থাকতে চেয়েছে বলেই কি তার জীবনে যত জটিলতার আভার? দুজন মানুষের এতটা মিল কি করে কোইন্সিডেন্স হতে পারে? এও কি সম্ভব? নামটা পর্যন্ত এক। এরকম হাজারো প্রশ্নে জর্জরিত দিলশাদ একরকম মুচড়ে পড়েছে। আজ অফিস থেকে বাসায় আসার পরেই এই অজানা আশঙ্কা ঘিরে ধরেছে তাকে। কি উনি? কেনই বা এত মিল দুজনের? আর অফিসের এমডি লোকটাও যদি তোকি হয়ে থাকে তাহলে তার সামনে এমন আননোন বিহেভিয়ারের মানে কি? ওয়াজির এহতেরাম উনি কি শুধুই দিলশাদের অফিসের এমডি, নাকি 8 বছর আগে হারিয়ে যাওয়া তোকে, তাজের তোকে? সারা জীবনে এতটা রেস্টলেস কোনোদিন লাগেনি দিলশাদের যতটা এখন লাগছে। কেন তোকি তার কাছে আসছে না? কেন এই রাশভারী গাম্ভীর্য নিয়ে দূরে সরে আছে? আচ্ছা, সে বেশি ভাবছে না তো? ইনি কি তাহলে অন্য কেউ? কিন্তু লোকটার দৃষ্টি তো অন্য কথা বলছিল। সেই দৃষ্টিতে দিলশাদের জন্য ছিল নিঘাত সম্মোহন, ছিল বরাবরের মতো কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। এই দৃষ্টি যে দিলশাদের ভীষণ চেনা, ভীষণই আপন। 8 বছর আগের স্মৃতিগুলো আবসাভাবে মস্তিষ্কে ভেসে উঠতেই দুহাতে মাথা চেপে ধরল দিলশাদ। 8 বছর আগের সেই দিনটাতে তার ভীষণ জ্বর হয়েছিল। সারা রাত ফুপি তার মাথার পাশে বসে জলপুটি দিয়ে গেছে। জ্বরের ঘোরে উল্টাপাল্টা বলা তার সবসময়ের অভ্যাস। সেদিনও এর ব্যতিক্রম হয়নি। তীব্র জ্বরের ঘোরে দিলশাদের মনে হচ্ছিল সে বোধহয় আর বাঁচবে না। মুখ দিয়ে অস্ফুট সুরে কেবল কয়েকটা কথাই বের হচ্ছিল। তোমার ছেলেকে ডেকে দাও ফুপ্পি, আমি যদি মারা যাই ওর সাথে আর দেখাই হবে না, ডেকে দাও না ফুপ্পি। সেদিন তার ফুপিকে ভীষণই মনমরা আর বিষণ্ণ লাগছিল। সে অসুস্থ হলে প্রতিবারই ফুপি একটু অস্থির হয়ে পড়েন ঠিকই, তবে সেদিনের অস্থিরতা ছিল অন্যরকম। সারাটা রাত তার মাথায় হাত বুলিয়ে একটু পরপর আঁচলে মুখ ঢেকে কেঁদেছেন। আর জ্বরের ঘুরে দিলশাদ যতবার তোকির কথা জানতে চেয়েছে ততবার পাল্লা দিয়ে ওনার কান্নার মাত্রা বেড়ে গেছে। শেষ রাতের দিকে জ্বর কমে এলো দিলশাদের। রক্তিম চোখ জোড়া ভুলক্রমে রুমের দরজায় পড়তেই দেখতে পেল তার আকাঙ্ক্ষিত মুখটাকে। তার প্রিয় শুভ্র রঙের শার্ট গায়ে তোকি দাঁড়িয়ে, চুলগুলো এলোমেলো, চোখগুলো লাল হয়ে আছে। মানুষটাই কি অসুস্থ? এমন দেখাচ্ছে কেন? কোথায় ছিল সারাদিন? দুর্বল শরীর নিয়ে অস্থির হয়ে উঠে বসলো দিলশাদ। ছেলেকে দেখে আলগোছে পাশ থেকে উঠে বেরিয়ে গেলেন আসমা। ছেলে মেয়ে দুটোর শেষ বোঝাপড়ায় থাকতে চাইছেন না তিনি। তোকি তখনও দরজায় দাঁড়িয়ে। ভেতরে আসছে না দেখে দিলশাদ নিজেই কোনো মতে তোকির কাছে এসে দাঁড়ালো। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই হঠাৎ কেউ তাকে আগলে নিল পুরোপুরি। বুঝতে পারলো সামনের মানুষটার কোলে উঠিয়ে নিয়েছে তাকে। দিলশাদকে কোলে নিয়ে সোজা হেঁটে রুমের সাথে খোলা বারান্দায় চলে এলো তোকি।
বাইরে তখন ভোরের শীতল বাতাসের অবাধ চলাচল। অন্ধকার পুরোপুরি মেলায়নি। জ্বরের শরীরে শীতল বাতাসে গা কাটা দিয়ে উঠল দিলশাদের। উষ্ণতার খুঁজে প্রিয় মানুষটার বুকে ঘনিষ্ঠভাবে মিশে গেল সে। আবেশে চোখ বুঝে এলো দুজনের। নিবিড় চিত্তে একজন অন্যজনের হৃদস্পন্দন মাখতে ব্যস্ত। একান্ত মুহূর্তে বাদ সাধল এক ফোঁটা উত্তপ্ত চোখের জল। বুক থেকে মাথা তুলে তার উৎস খুঁজতে গিয়ে দিলশাদ বুঝতে পারল তাকে আগলে রাখা মানুষটা কাঁদছে। সারা জীবন তার কান্না সামলানোর মানুষটা আজ নিজে কাঁদছে। দিলশাদের ভেতর বাহির সমান তালে অস্থির হয়ে উঠল। কোল থেকে ছটফটিয়ে নেমে সামনের মানুষটার গালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? গালে থাকা দিলশাদের হাতটা সযত্নে নামিয়ে আনলো তোকে। টানা কয়েক মুহূর্ত তাকিয়ে রইল তার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশটির দিকে। এই মুখটাকে না দেখে সে বেঁচে থাকবে কি করে? এই দৃষ্টিতে জমানো আকুলতা, এই নিঘাত সম্মোহন, এই অসীম ভালোবাসা, এই সব কিছুকে প্রত্যাখ্যান করে নিষ্পাপ মেয়েটাকে ফেলে কি করে যাবে সে? আবার নিজের অনিশ্চিত ভবিষ্যতের সাথেও বা মেয়েটাকে কিভাবে জড়াবে? সময় গড়ালেও তোকিকে নিশ্চুপ থাকতে দেখে আতঙ্কে হাঁসফাঁস করে উঠল দিলশাদ। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেছে নিশ্চয়ই। আতঙ্কিত দিলশাদের আশঙ্কা কি পূর্ণরূপ দিতে ওর ঘরে রাখা হাতটা নিজের বুকে চেপে তোকে বলল, আমি তো জীবন থেকে হারিয়ে গেলে আমাকে ভুলে যাবে না তো? এরকম একটা মুহূর্তে নিজের জীবনের চাইতেও প্রিয় মানুষটার মুখ থেকে এমন কথা শুনে খেয়ে হারালো দিলশাদ। নিজের দুপা সর্বোচ্চ উঁচু করে আঁকড়ে ধরল তোকিকে। জ্বরের ঘোরে মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না তার অবচেতন মন ভেবে নিল তার প্রিয় মানুষটা হয়তো কোনো কারণে অভিমান হয়েছে, তাই এসব বলছে। অভিমান ভাঙানোর প্রচেষ্টায় মন্থর গতিতে এগিয়ে নিল তার শুষ্ক ঠোঁটজোড়া। দুজোড়ার ঠোঁটের সামান্যতম দূরত্ব মেটার আগেই তড়িৎ গতিতে নিজের এক হাত উঠে দিলশাদের কম্পমান ঠোঁটজোড়া ঢেকে ফেলল তোকে। বুকের ভেতরটা তীব্র বেগে ওঠানামা করছে তার। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে সংযত করার ক্রমাগত প্রচেষ্টা চালাচ্ছে। প্রয়োজনীয় সময়টুকু নিয়ে নিজেকে স্বাভাবিক করলো তোকে। হতবাক আর প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকা দিলশাদের কম্পিত ওষ্ঠে আলতো হাত বুলিয়ে বলল, আমি ফিরে এলে প্রথমে তোর ওই পাওনাটা শোধ করব। দিলশাদের এতক্ষণের অস্থির অশান্ত রূপটা হঠাৎ কেমন শান্ত হয়ে গেল। সে কেবল এক দৃষ্টিতে তাকিয়ে, যেন চলমান সবকিছুই অবিশ্বাস্য লাগছে তার। ফিরে এলে মানে কি? তাহলে সত্যিই তার থেকে দূরে চলে যাচ্ছে তোকে? দুজনের মাঝে বিরাজমান অদ্ভুত নীরবতার মাঝে হঠাৎই সজোরে দরজা ধাক্কানোর আওয়াজ শোনা গেল। এতে দিলশাদের কোনো ভাবান্তর না হলেও বোধ জাগ্রত হলো তোকের। দিলশাদের সমস্ত অনুভূতি, আনন্দ, সুখ নিংড়ে নিয়ে বেরিয়ে গেল সে। অতীত থেকে বেরিয়ে দু হাতে সিক্ত চোখ দুটো মুছে নিল দিলশাদ। সেদিনের পর আজ পর্যন্ত তার জীবনে তোকি শুধুই বিভীষিকা, একটা আনসলভ মিস্ট্রি। সেদিন তোকি ফুপিকে নিয়ে ওই যে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে চলে গিয়েছিল, আজ পর্যন্ত ফিরে আসেনি। তবে রহস্যের শেষ এখানেই নয়। তার বাবা তোকিকে এতটা ভালোবাসার পরেও সেদিন ওদের আটকানোর বিন্দুমাত্র চেষ্টা করেনি। দিলশাদ বহুবার বাবার হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল ওদের খোঁজ এনে দিতে, কিন্তু ফলাফল শূন্য। আতিক জামাল, আসমা জামাল আর তোকি, এই তিনটা মানুষের মধ্যে ঠিক কী হয়েছিল দিলশাদ আজও জানে না। তবে যাই ঘটুক, সে এক মনে এতগুলো বছর শুধু এটাই চেয়ে আসছে হারিয়ে যাওয়া মানুষগুলো তার জীবনে ফিরে আসুক। তাই এখন এতগুলো বছর পর ফিরে আসা এই মিস্ট্রি ম্যানের পরিচয় তাকে জানতেই হবে। এতদিনকার শুধু কাজ চালিয়ে নেওয়ার মতো ড্রেস আপের বদলে যত্ন করে সময় নিয়ে রেডি করেছে নিজেকে। ড্রেসিং রুমে পরে থাকা এক্সক্লুসিভ ড্রেসগুলোর মধ্য থেকে নীল রঙের একটা সালোয়ার স্যুট বেছে নিয়ে সেটাই গায়ে জড়িয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে পেছনের কয়েকটা চুল ছোট্ট পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে নিয়েছে। আয়নায় ঘুরে ফিরে নিজেকে কিছুক্ষণ দেখিয়ে নিজের পছন্দের এক এক করে পরে নিল। সব শেষে ওয়াচ বক্স থেকে রোজ গোল্ড কালারের ওয়াচটাকে তুলে নিল সে। আলতো হাতে সেটা ধরে নির্নিমেষ তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এটা তোকির দেওয়া ঠিক কততম উপহার মনে নেই দিলশাদের, তবে অন্য সব গিফটগুলোর মতো এটাও তার কাছে ভীষণ স্পেশাল। সযত্নে তাই এটাকে আগলে রেখেছে এতগুলো বছর। সচরাচর ঘড়ি পরার নিয়ম বাম হাতে হলেও ছোট থেকেই দিলশাদ ডান হাতে ঘড়ি পরে অভ্যস্ত। ডান হাতে ঘড়ি না পরলে সময় দেখাটা কমফোর্টেবল হয় না তার কাছে। আজও অভ্যাসবশত ডান হাতেই ঘড়িটা পরতে যাচ্ছিল।
তবে সেই মুহূর্তে তার মস্তিষ্কে ভিন্ন এক ভাবনার উদয় হলো। তৎক্ষণাৎ ঘড়িটা খুলে বাম হাতে পরে নিল সে। এরপর পাশ থেকে ব্যাগ উঠিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। সকাল 10টা। ঘড়ির হিসেবে যথেষ্ট বেলা হলেও আকাশে সূর্যের প্রখরতা ততটাও নেই। মিষ্টি রোদ বোধহয় এটাকেই বলে। সুবিধাজনক আবহাওয়া পেয়ে গরম চঞ্চল নগরী সউদ্যমে ছুটছে তাদের প্রাত্যহিক কাজে। ছোট ছোট বাচ্চারা বাবা মায়ের হাত ধরে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। নিত্য পণ্যের পর্ষে সাজিয়ে আশেপাশের দোকানপাট জমজমান। ঠিক এরকম একটা দিনের রোজকার মতো সন্তানদের আহ্লাদি আবদার আর বইয়ের যত্নে মোড়ানো অবশ্য পালনীয় নির্দেশগুলো, যেমন খাবার সময় মতো খাবে, সাবধানে ড্রাইভ করবে, দেরি হলে কল করে জানিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি শুনে ফুরফুরে মেজাজ নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিল জাফর। গাড়ি থেকে নামার সময় ইংরেজদের মতো স্টাইল করে সানগ্লাসটা নামিয়ে বলতে ইচ্ছে করছিল, হোয়াট এ লাভলি ওয়েদার, এবং সে বলেও ফেলত। কিন্তু সেই মুহূর্তে তার লাভলি ওয়েদারে রীতিমতো ঘোর আমাবর্ষা নামিয়ে উপস্থিত হলো দিলশাদ। অফিসের মূল ফটকের সামনে একেবারে তার পথ রোধ করে দাঁড়িয়ে আছে সে, যেন জানতই জাফর এখন আসবে। কয়েকটা ফাঁকা ঢুক গেলে জাফর ভাবল ঠিক কোথা থেকে সে কথা বলা শুরু করবে। চোখ তুলে সেভাবে তাকানোরই সাহস পাচ্ছে না। আগের বার ভুল করে তাকিয়ে স্যারের সেই ঠান্ডা ধমকটা এখনো মস্তিষ্কে গেঁথে আছে তার। জাফরের কথা বলা বা না বলার দ্বিধার মাঝখানে দিলশাদ নিজেই বলে উঠল, আপনি মিস্টার জাফর? জাফরের দৃষ্টি নিচের দিকে, গলায় সবটুকু শ্রদ্ধা ঢেলে বলল, জি ম্যাম। ম্যাম বলতে হবে না। আচ্ছা, আপনি তো এমডি স্যারের পিএ, তাই না? জি ম্যাম। আবারও ম্যাম? ও আচ্ছা, আপনাকে তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি দিলশাদ আনাম, ফাইন্যান্স ম্যানেজার হিসেবে এইমাত্রই জয়েন করেছি। সো টেকনিক্যালি আমরা কোয়ার্টার, তাই বলছি আপনি আমাকে বাকিদের মতো মিস দিলশাদ বলতে পারেন। জাফরের ইচ্ছে করলো পৃথিবীর সব থেকে লাউড স্পিকারটা এনে এই মুহূর্তে ঘোষণা করতে, শুধু আপনার পরিচয় না, আপনার 14 গোষ্ঠী, এমনকি আপনার বাড়ির পোষ্যগুলোরও 14 গোষ্ঠীর সকল পরিচয় সকাল বিকাল বাম পকেটে নিয়ে ঘুরছি আমি। কিন্তু মনের ইচ্ছাটা মনে চাপা দিয়ে কোন মতে মুখে হাসি ফুটিয়ে বলল, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি মিস দিলশাদ? নামটা উচ্চারণের সময় ভেতরটা কেমন শুকিয়ে এলো জাফরের। স্যার জানতে পারলে এটার ঝাল যে কোন দিক দিয়ে মেটাবেন সৃষ্টিকর্তা জানে। অবশ্য তারই বা দোষ কোথায়? সকাল সকাল ম্যাডাম এইভাবে তার সামনে উদয় হবেন কে জানতো। আর কিছু ভাববার সময় পেল না জাফর। এর আগেই দিলশাদের ধীর কণ্ঠ শোনা গেল, আমার সত্যি আপনার একটা হেল্প প্রয়োজন। আসলে আপনার স্যার সম্পর্কে কিছু তথ্য জানার ছিল। পাবলিক ইনফো নয়, প্রাইভেট ইনফো। জাফরের চিকুন ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা হলো এবারে। ম্যাডামের সাথে কথোপকথন ঠিক কোন দিকে মোড় নিবে? এরপর কি তথ্য চাইছেন উনি? পকেট থেকে আলিসার দেওয়া নীল রুমালটা দিয়ে সন্তর্পণে কপালের ঘামটুকু মুছে নিল জাফর। অতঃপর খানিকটা আত্মবিশ্বাসী সঞ্চয় করে বলল, আসলে স্যারের ব্যক্তিগত কোনো তথ্য ডিসক্লোজ করা আমার অফিসিয়াল প্রোটোকলে নেই, তাই বলছি। আই নো ভেরি ওয়েল অ্যাবাউট দ্যাট মিস্টার জাফর। আসলে নতুন জায়গায় কাজ করছি এবং যাদের সাথে কাজ করছি সে সম্পর্কে একটু ডিটেলস না জানতে পেরে খুব ইনসিকিউরিটি ফিল করছিলাম, তাই আপনাকে জিজ্ঞাসা করে ফেললাম। নিচের দিকে তাকিয়ে জাফরের চোখ কপালে উঠে গেল। দেখো অবস্থা, চারিপাশে সংখ্যাতীত সিকিউরিটি স্পাই নিয়ে ঘুরে বেড়াই উনি। ইনি নাকি আবার ইনসিকিউর ফিল করছে। তবে এবারও মনের কথাগুলো মনেই রেখে মুখে বলল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এই অফিস বা এর সাথে সম্পৃক্ত কারো মাধ্যমে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। আমি দায়িত্ব নিয়ে বললাম। দিলশাদের হৃদয়ের মাঝে দুশ্চিন্তার ভাঁজ দৃশ্যমান। সে আগেই ভেবেছিল এরকম কিছু হতে পারে, তবুও একবার চেষ্টা না করে নিজেকে শান্ত করতে পারছিল না। ভেবেছিল অন্তত একটা ক্লু যদি পাওয়া যায় ওনার থেকে, তবে আশাহত হলো না সে। আসল কাজগুলোই তো এখনো বাকি। জাফরকে আর কিছু না বলে অফিসে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু একটা মনে করে আবার ঘুরে তাকালো দিলশাদ। অতঃপর সন্দিহান কণ্ঠে বলল, দেখুন মিস্টার জাফর, একজন সাধারণ মানুষ হিসেবে আমি অন্তত এইটুকু নিশ্চয়ই জানতে পারি যে আপনার স্যার ম্যারিড না নট ম্যারিড। এবারে দুদিকে দ্রুত গতিতে মাথা নাড়ল জাফর। পরপর খানিকটা উচ্চস্বরে বলে ফেলল, না, স্যার বিবাহিত নন। ধন্যবাদ, আসছি। এতক্ষণের দুশ্চিন্তার বোঝাটা যেন নিমিষেই মাথা থেকে নেমে গেল দিলশাদের।
শুধু এই একটা প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে বাকি প্রশ্নগুলো যেন মুহূর্তেই ভুলে গেল দিলশাদ। ভদ্রতা সূচক হেসে বলল, আমি কিছু জানি না স্যার, ম্যাডাম নিজেই। কি জানো না তুমি? আর আমি তো এখনো কিছু জিজ্ঞেস করিনি। স্যার একটু আগে বরাবরের মতো আজও সময়ের আগে অফিসে চলে এসছে তোকে। নিজের কেবিনে ঢুকতেই মিস সারা এসে আজ সারা দিনের অ্যাপয়েন্টমেন্ট আর শিডিউলগুলো দিয়ে গেল। ফাইল ঘাঁটতে গিয়ে শুরুতেই দিলশাদের অ্যাপয়েন্টমেন্ট দেখে চমকে গেল তোকে। মেয়েটা তার সাথে আলাদা কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তাও আবার ফার্স্ট আওয়ারে। কোনো অফিসিয়াল ব্যাপার নাকি? কিন্তু মন তো অন্য কথা বলছে। সামনে থেকে ফোন উঠিয়ে জাফরের নাম্বার ডায়াল করতেই মুহূর্তে রিসিভ হলো। পরপর জাফর কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলতে শুরু করলো। কথা শেষ করতে পারল না জাফর, এর আগেই টুটুট শব্দের লাইন কেটে গেল তার। কেবিনের দরজায় দিলশাদকে দাঁড়িয়ে থাকতে দেখে ফোন কেটে দিয়েছিল তোকে। আসবো? ইয়েস প্লিজ। অনুমতি পেয়ে ধীর পায়ে ভেতরে এসে তোকির বরাবর সামনের চেয়ারটাতে বসলো দিলশাদ। সেই ইন্টারভিউয়ের দিনের মতো আজও দিলশাদকে আগাগোড়া নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো তোকে। মেয়েটা একান্তে কাছে এলেই সুপ্ত অপূর্ণ ইচ্ছেগুলো ডালপালা গজিয়ে বেরিয়ে আসতে চায়। মেয়েটাকে আজ অন্যরকম লাগছে তার। আচ্ছা, মেয়েটা আজ এত সেজেছে কেন? কাল অবধি তো অফিসের কারো দিকে ভালো করে মেয়েটা আজকে এত সেজেছে কেন? কাল অবধি তো অফিসের কারো দিকে ভালো করে তাকাতেই পারছিল না, আর আজ এইভাবে সেজে গুজে সকাল সকাল তার কেবিনে হাজির। নীল জামা, পিঠের উপর ছড়িয়ে থাকা একরাশ ঘন চুল, সামান্য প্রসাধনী, এতেই ওর উপর থেকে চোখ সরানো যাচ্ছে না। বয়স বাড়লে সবারই সৌন্দর্য কমে, কিন্তু দিলশাদকে দেখে তার উল্টোটা মনে হচ্ছে। এই কয়েকটা বছরে মেয়েটা অনেক গুণে বদলে গেছে, পরিপক্ক হয়ে গেছে, হয়েছে আবেদনময়ীও। শেষের কথাটা ভাবতেই তড়িৎ গতিতে চোখ সরিয়ে আনলো তোকে। তবে সরিয়ে এনেও বিশেষ কোনো লাভ হলো না। দৃষ্টি সেই ঘুরে ফিরে তার ব্যক্তিগত রমণীতে আটকে। দিলশাদের দিকে তাকিয়ে থেকেই গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে তোকে বলল, বলুন কি আপডেট? বুকের ভেতরটা সমানে টিপ টিপ করছে দিলশাদের। এই লোকটার সামনে এলেই শরীরের এই অদ্ভুত কাঁপুনির মানে কি? এনাকে তার প্রিয় একজনের সাথে মেলাতে চাইছে বলেই কি এই অস্থিরতা? বহু কষ্টে নিজেকে যত সামান্য সামলে দিলশাদ বলল, আপনি এইভাবে তাকিয়ে থাকলে আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। কিভাবে তাকিয়ে আছে? তোকির চোখের মনি অনল, তাকিয়ে আছে আগের মতোই। ঠোঁটের কোণে অদেখা হাসি, আর কথা বলার ধরনে বিস্তর রসিকতা। দিলশাদকে এইভাবে অপ্রস্তুত হতে দেখে মনে মনে কোথাও খুব আনন্দ হচ্ছে তোকের। মেয়েরা ঠিক কোন ধরনের দৃষ্টি দেখলে অপ্রস্তুত হয়, লজ্জা পায়, সেটা তোকির মতো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আলাদা করে বুঝিয়ে দিতে হবে না। দিলশাদের এই লাজুক চেহারাটাকে বেশ উপভোগ্য লাগছে তোকের। সেদিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে সে ভাবল, লজ্জা পাওয়া শিখেছিস আজকাল, তাও আবার আমাকে? দিলশাদ পড়েছে বিপাকে। যা যা ভেবে এসেছিল সেসবের কিছুই তো হচ্ছে না, উল্টে এই লোক তার ভেতরটা অস্থির অশান্ত করে তুলছে ক্রমশ। কি করবে সে? এখনকার মতো বেরিয়ে যাবে, পরে অন্য সময় এসে না হয়? দিলশাদের ভাবনার সাথে তাল মিলিয়ে তার পা দুটো অটোমেটিক দাঁড়িয়ে গেল। উদ্দেশ্য কেবিন থেকে বেরিয়ে যাবে। চেয়ার থেকে উঠে ঘুরে দাঁড়াতেই নাক বরাবর ধাক্কা খেলো কারো প্রশস্ত বুকের সাথে। দিলশাদ নিজের ভাবনার এতটাই বিভোর ছিল যে তোকি কখন পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালও করেনি। তোকিকে নিজের এতটা কাছে দেখা মাত্রই আবারও সেই অদ্ভুত কম্পন কয়েকগুণ হয়ে ফিরে এলো দিলশাদের। ব্যালেন্স হারিয়ে ধক করে চেয়ারে বসে পড়ল সে। সাথে সাথে চেয়ারের দুটো হ্যান্ডেলে হাত রেখে ঝুঁকে এলো ত্বকে। দিলশাদের এবার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। ত্বকির থেকে ভেসে আসা এই পারফিউম তার খুব চেনা। চোখ দুটো টেনে বন্ধ করে নিঃশ্বাসের সাথে তা অনুভব করে গেল কেবল। কয়েক মুহূর্ত পেরোলে কানের খুব কাছে শুনতে পেল কারো সম্মোহনী কণ্ঠস্বর। কালকের মতো আজও পালাতে চাইছেন মিস দিলশাদ, কিন্তু প্রতিবার আমার চাওয়ার ঊর্ধ্বে গিয়ে আপনার সব চাওয়া আমি পূরণ করতে পারবো না। উইল ইউ ম্যারি মি মিস দিলশাদ? এই পর্যায়ে তড়িৎ গতিতে চোখ মেলল দিলশাদ। সাথে সাথেই দৃষ্টি মিলল তার সামনে থাকা ব্যক্তিটির প্রখর দৃষ্টির সাথে। দিলশাদের কণ্ঠনালী অনড় লাগছে। আরেকজনকে পরীক্ষা করতে এসে সে নিজেই এই কোন পরীক্ষায় পড়ে গেল? এনার কি মাথা ঠিক আছে? কোথায় দাঁড়িয়ে কি বলতে হয় জানে না ইনি? নাকি এটা ভয়াবহ কোনো মজা ছিল, নাকি সেসবের কিছুই নয়? এর পুরোটাই তার মনের ভুল, কল্পনা। এটা কল্পনা হলে তাকে এই মুহূর্তে এর ছেদ ঘটাতে হবে।
দিনে দুপুরে এইসব উদ্ভট কল্পনাকে মস্তিষ্কে জায়গা দেওয়ার কোনো মানেই হয় না। দিলশাদ চোখের সামনে থাকা ব্যক্তিটির অস্তিত্বকে কল্পনা ভেবে সম্পূর্ণ অগ্রাহ্য করে চোখ দুটো আবার বন্ধ করতেই চেয়ারের হ্যান্ডেলে থাকা তার হাত জোড়া কেউ ঠান্ডা স্পর্শে ছুঁয়ে দিল। শুধু ছুঁয়ে দিয়ে থেমে যায়নি, বরং অন্য হাত জোড়ার মালিক ধীরে ধীরে তার দুটো হাতকে পুরোপুরি নিজের মুঠোয় নিয়ে নিল। মেয়েটার দিকে আরও একটু ঝুঁকে দুজনের দূরত্ব ঘোচাল। এরপর কিছুক্ষণ আগের ন্যায় আবারও কানের কাছে ফিসফিসিয়ে বলল, হাত কাঁপছে কেন আপনার? এবারের এই তীব্র অনুভূতির ধাক্কা আর সামলানো সম্ভব হতো না লাজুক দিলশাদের। সারা শরীরে বয়ে যাওয়া অদ্ভুত শিহরণের আবেশে তার হাত দুটো ধরে রাখা অন্য হাতগুলোর মুঠো থেকে ছাড়িয়ে পরপর নিজের আঙুলে আঙুল গলিয়ে আঁকড়ে ধরল। দিলশাদের অস্থিরতা বুঝতে পেরেও বিন্দু মাত্র দূরত্ব কমালো না তোকে। তার মস্তিষ্ক এখন অন্য চিন্তায় বিভোর। চেহারার কাঠিন্য আবারও ফিরে এসেছে, এতক্ষণের চাপা হাসিটাও মিলিয়ে গেছে। সে আবারও রুক্ষ গলায় জিজ্ঞেস করল, স্পিক আপ, উইল ইউ ম্যারি মি অর নট? সহসাই দিলশাদের হুঁশ ফিরল যেন। বাস্তব আর কল্পনার প্রভেদে বোধোদয় হলো তার। কি হয়েছিল এতক্ষণ তার? সত্যি তো এই প্রশ্নের উত্তর দিতে তার এত সময় লাগছিল কেন? কেন এই মুহূর্তটাকে এতটা বাড়তে দিয়েছিল সে, যেখানে এই প্রশ্নের উত্তর তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার? সামান্য বল প্রয়োগে তকিকে ঠেলে উঠে দাঁড়ালো দিলশাদ। এদিক ওদিক তাকিয়ে টেবিলে রাখা গ্লাসে পানিটা এক ঢোকে শেষ করে সময় নিয়ে স্বাভাবিক করলো নিজেকে। ত্বকি তার থেকে সামান্য দূরত্বে দাঁড়িয়ে আছে, হাতদ্বয় বুকের সাথে ভাঁজ করে উত্তরের আশায় তাকিয়ে আছে দিলশাদের দিকে। দিলশাদের খুব ইচ্ছে করছিল ওনার দিকে সরাসরি তাকিয়ে এই প্রশ্নের উত্তরটা দিতে, কিন্তু বহু চেষ্টায়ও তা পেরে উঠল না সে। অতঃপর অন্যদিকে তাকিয়ে থেকেই দৃঢ় কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরকম একটা সিচুয়েশন আমার জন্য ঠিক কতটা এম্বারেসিং। আর আমি জানি না আপনি কি উদ্দেশ্য নিয়ে আমাকে এই প্রশ্নটা করেছেন, তবে উদ্দেশ্য যাই হোক, আই ওয়ান্ট টু মেক আ ক্লিয়ার স্টেটমেন্ট দ্যাট আই ক্যান্ট ম্যারি ইউ। আমার জন্য কমিটমেন্ট আছে। ঠোঁটের আগায় থাকা ফিচকে হাসিটুকু গিলে নিয়ে দুপা এগিয়ে এলো তোকে। পেছন থেকে দিলশাদের কান বরাবর মুখ নামিয়ে বলল, ও রিয়েলি? হাউ এম আই সাপোজ টু বিলিভ ইউ? আপনি যে কারোর সাথে কমিটেড সেটা কোনো চিহ্ন আছে আপনার সাথে? হতেই পারে আমাকে অ্যাভয়েড করতে এটাকে এক্সকিউজ হিসেবে দেখাচ্ছেন। চকিতে ঘুরে তাকালো দিলশাদ। কি বললেন উনি এটা? কমিটমেন্টের চিহ্ন? শব্দ দুটো বার কয়েক মনে মনে আওড়াতেই বাম হাতের অনামিকায় চোখ চলে গেল দিলশাদের। ঠিক এইখানেই তো অনেক বছর আগে তাদের সম্পর্কের চিহ্নস্বরূপ আংটি পরিয়ে দিয়েছিল তোকে। আংটি পরানোর পর মুহূর্ত থেকে সজ্ঞানে কখনো এটা নিজের থেকে আলাদা করেনি দিলশাদ। কিন্তু তোকে হঠাৎ করে তার জীবন থেকে হারিয়ে যাওয়ার পর সে যখন মারাত্মক অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়, তখন নার্সেরা কাজের সুবিধার্থে আংটিটা খুলে নেয়। এরপর সে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তোকির উপর জমা হওয়া পাহাড় সম অভিমানে আংটিটা আর পরা হয়নি তার। কিন্তু এই লোকটা এইভাবে এই কথাটা বলে কি বোঝাতে চাইলেন? তাহলে কি সে যা ভাবছে সেটাই ঠিক? মিস দিলশাদ, আর ইউ লিসেনিং? কারো উচ্চ আওয়াজের ডাকে পেছনে ঘুরল দিলশাদ। দেখতে পেল মিসেস সাউদা দাঁড়িয়ে আছে। উনিই ডাকছিলেন এতক্ষণ। নিজের ভাবনায় ডুবে থাকায় সে খেয়াল করেনি। কিন্তু তোকি কোথায়? এত অল্প সময়ের মধ্যে কোথায় বেরিয়ে গেলেন? পুরো রুমে চোখ বুলিয়েও তোকিকে না পেয়ে অবাক হলো দিলশাদ। ভাবলো উনি কি তাহলে শেষ কথাটা বলার জন্যই এই পুরো সময় আটকে রেখেছিলেন তাকে। এদিকে দিলশাদের এমন গাছাড়া হাবভাবে মেজাজ চড়ে যাচ্ছে সাউদার। অফিসে আসলে এনার এমনিতেই মাথা ঠিক থাকে না। এত কাজের ভিড়ে সব দিক সামলানো যায় নাকি? এই অফিসে বাকিরা কাজ নিয়ে তার পেছনে ঘুরে, আর সে কিনা ঘুরছে এই দুদিনের মেয়েটার পেছনে। না, আর মারা যায় না। চেঁচিয়ে বলে উঠলেন, মিস দিলশাদ, উইল ইউ লিসেন টু মি? এবারে কাজ হলো। দিলশাদ ওনার দিকে পূর্ণ মনোযোগের সহিত তাকিয়ে বলল, সরি প্লিজ বলুন। আপনাকে কয়েকটা মেইল পাঠানো হয়েছে, ইমিডিয়েটলি চেক করে রিপ্লাই করুন। ইউ হ্যাভ অনলি 15 মিনিটস। এক্ষুনি করছি। এগেন সরি। দিলশাদকে আর কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেলেন মিসেস সাউদা। তৌকির কেবিন থেকে দিলশাদ বেরিয়েছিল 11:30টায়। এখন বাজে 7টা। আজকের মতো সবগুলো কাজ সাবমিট করে ল্যাপটপ বন্ধ করলো দিলশাদ। একবার কাজে মন বসালে আর অন্যদিকে খেয়াল থাকে না তার। টানা এতক্ষণ বসে থেকে শরীর লক হয়ে গেছে একরকম।
ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। কাজের প্রেশারে লাঞ্চও করা হয়নি তার। হাতের ঘড়িতে টাইম দেখে এক প্রকার চমকে গেল সে। নিজের রুম থেকে সব গুছিয়ে বের হয়ে আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো অফিসের প্রায় সবাই বেরিয়ে গেছে। কাজের প্রেশারে ড্রাইভারকেও কল করা হয়নি তার। বিরস মুখে অফিসের বাইরে এসে দাঁড়ালো সে। পিক আওয়ার হওয়ায় ওভারও পাওয়া যাচ্ছে না। একই তো সকালের সেসব উদ্ভট ঘটনা, তারপর মিসেস সাউদার এক গাদা কাজের অ্যাসাইনমেন্ট, মোটের উপর যোগ হয়েছে সারাদিনের ক্ষুধা। সব মিলিয়ে বিরক্তিতে চোখ মুখের যাচ্ছে তাই অবস্থা করে গেটের সামনে দাঁড়িয়ে আছে দিলশাদ। দৃষ্টি তার মুঠোফোনে, গাড়ি খোঁজ করার চেষ্টা করছে। এ সময় প্রচুর জ্যাম হয় রাস্তায়। এখন বাড়ি থেকে বেরিয়ে গাড়ি এই পর্যন্ত এসে তাকে নিতে নিতে রাত পেরিয়ে যাবে। এখন রাইড না পেলে কি হবে? উঠুন। হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে ফোন থেকে চোখ তুলে সামনে তাকালো দিলশাদ। তো কি দাঁড়িয়ে? কখন এলেন উনি? লোকটা এমন অদ্ভুত, হঠাৎ এমন কোথা থেকে তার সামনে হাজির হয় সে বুঝতেও পারে না। তো কি ড্রাইভিং সিটের উপর পাশের দরজাটা খুলে দিলশাদের দিকে তাকিয়ে বলল, দিচ্ছি। আই হোপ সামান্য গাড়িতে বসলে আপনার কমিটমেন্টের কোনো ক্ষতি হবে না। দিলশাদ আর কথা না বাড়িয়ে সোজা গাড়িতে গিয়ে বসল। এই মুহূর্তে কথা বাড়ানোর মতো সময় বা এনার্জি কোনোটাই তার নেই। সকালে সাইলেন্স কাটিয়ে দিলশাদের এই একটা শব্দ উচ্চারণের সাথে সাথে ব্রেক কষে গাড়ি থামালো তোকে। হতভম্ব দিলশাদের দিকে এক পলক তাকিয়ে চোখ বুঝে লম্বা শ্বাস ফেলে প্রায় সাথে সাথে আবারও গাড়ি স্টার্ট দিল সে। ওদিকে দিলশাদ কোথা থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে কেবল ফেলফেল দৃষ্টিতে তার পাশের লোকটাকে বোঝার চেষ্টা করছে। মিনিট খানিক পর তার প্রশ্নাত্মক চাহনি তোকের থেকে সরিয়ে আনার সময় ভুলক্রমে চোখ চলে গেল গাড়ির সামনে জায়গাটায় থাকা প্যাকেটের দিকে। ক্ষুধার্ত দিলশাদের প্যাকেটটা চিনে নিতে সেকেন্ডও লাগলো না। সে উৎসুক কণ্ঠে চেঁচিয়ে বলে ফেলল, ব্রাউনি। তোকে আগে নেয় সামনে তাকিয়ে গাড়ি চালাতে ব্যস্ত, যেন সে শুনতেই পায়নি। দিলশাদ এই মুহূর্তে ভদ্রটুকু ভুলে গিয়ে বলেই ফেলল, আমি কি ব্রাউনিগুলো খেতে পারি? সাথে সাথেই কড়া দৃষ্টিতে পাশে তাকালো তোকে। দিলশাদের মনে হচ্ছে ইনি এইভাবে তাকে ভস্ম করে দেওয়ার প্ল্যান করছে। শুকনো ঢুক গিলে আমতা আমতা করে বলল, আসলে লাঞ্চ করা হয়নি, খিদেও পেয়েছে। সবগুলো আমি একা খাবো না তো, আপনাকেও একটা দিব। তার পারমিশনের আশায় শুকনো মুখে চেয়ে থাকা দিলশাদের দিকে তাকিয়ে তোকের ইচ্ছে করলো ঠাটিয়ে এক চর মারতে। মনে মনে ভাবল, তুই ব্রাউনি খা, এরপর এই ব্রাউনিগুলির সহ আমি তোকে খেয়ে ফেলবো। টানা চতুর্থবারের মতো পাশে থাকা ফোনটা বেজে উঠলে আর বসে থাকার সম্ভব হলো না দিলশাদের। এবারে কি তার ফোনটা ধরা উচিত? তাকে গাড়িতে বসিয়ে রেখে প্রায় 20 মিনিট হতে চললেও তোকে বেরিয়ে গেছে। যাওয়ার আগে বলে গেছে এখনই আসছে, অথচ মিনিট 20 পেরিয়ে গেলেও আসার নাম নেই। গেছে তো গেছে, ওনার ফোনটাকেও গাড়িতে ফেলে গেছে, যেটা বিগত কয়েক মিনিট ধরে অনবরত বেজে যাচ্ছে। নিশ্চয়ই কেউ অত্যন্ত জরুরি দরকারে ফোন করছে, না হলে 1-2বার কল দেওয়ার পরেও রিসিভ করছে না দেখে বারবার কেউ এইভাবে ফোন করতো না। ভদ্রতার খাতিরে হাতের নাগালে ফোন থাকলেও দিলশাদ স্ক্রিনে তাকিয়ে দেখেনি কে ফোন করেছে। তবে এবার এতবার ফোনটা বাজার পরেও না ধরলে ব্যাপারটা ভালো দেখায় না। অন্তত ফোনের ওপাশের ব্যক্তিকে জানিয়ে দেওয়া উচিত তোকে এখানে নেই। পাশ থেকে ফোন ওঠাতেই স্ক্রিনে বাবা লেখা নাম্বার থেকে রিং হচ্ছে দেখতে পেল দিলশাদ। তা দেখা মাত্রই অজানা কোনো আশঙ্কায় মন তলিয়ে গেল তার। আবার মনের কোণে কোথাও কোথাও স্বস্তি অনুভব করতে পারলো সে। হয়তো আজকের এই একটা ফোনই তার এতদিনের দ্বিধা দূর করতে পারে। এই ফোনটাই হতে পারে তার এত বছরের জমা হওয়া সকল প্রশ্নের উত্তর। অনেক কিছু ভেবে কাপা হাতে ফোনটা রিসিভ করে কানে ধরল দিলশাদ। সাথে সাথে শুনতে পেল কারো উদ্বিগ্ন কণ্ঠস্বর, হ্যাঁ তো কি, এতবার কল করছি, ফোন ধরছিলে না কেন? শোন, তোর মায়ের শরীরটা আবারও খারাপ করেছে, বারবার তোদের দেখতে চাইছে। হসপিটাল যেতে বললাম তাতেও রাজি না। তো কি বাবা আমার, তোর মায়ের জন্য হলেও পুরনো কথা ভুলে যা। দিলশাদকে নিয়ে ফিরে আয়। মেয়েটার জন্য তোর মায়ের এত কষ্ট আমি দেখতে পারছি না। হ্যালো তো কি, শুনতে পাচ্ছিস? ফোন কানে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দিলশাদ। চোখ দিয়ে অবিরাম গড়াচ্ছে জল। ঠোঁট চেপে সশব্দ বেরিয়ে আসতে চাওয়া আর্তচিৎকারকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে ক্রমাগত। আর কোনো দ্বিধা নেই। অবশ্য দ্বিধা আগেও ছিল না, ছিল কিছু প্রশ্ন, যে কেন তোকে তার এত কাছে থেকেও নিজের পরিচয় আড়াল করে গেছে। আর ভাবতে পারছে না দিলশাদ। চোখের সামনে ক্রমশ তার পৃথিবী ঝাপসা হয়ে আসছে। ওদিকে ফোনের ওপাশে
ওয়াসিম ওয়াদুদ ছেলের কোনো সারা শব্দ না পেয়ে উচ্চ আওয়াজে ডেকেই যাচ্ছেন। এক পর্যায়ে নেটওয়ার্কের সমস্যা ভেবে আপাতত ফোন রেখে দিয়ে ছেলের নাম্বারে টেক্সট করে রাখলেন তিনি। তোকি ফিরে এলো প্রায় আধা ঘন্টা পর। এক হাতে দুটো পিৎজার বক্স, আরেক হাতে গাড়ির দরজা খুলে সেগুলো দিলশাদের হাতে ধরিয়ে দিয়ে পরপর গাড়িতে উঠে বসে বলল, সারাদিন কিচ্ছু খাওয়ায়নি আপনার, এগুলো খেয়ে নিন, এখনো গরম আছে। কথাগুলো বলার সময় দিলশাদের দিকে দৃষ্টি পড়তেই ভ্রু কুঁচকে এলো তোকির। মেয়েটাকে এমন দেখাচ্ছে কেন? আর চোখ দুটো ফুলে আছে, কেঁদেছে নাকি? কিন্তু এইটুকু সময় কাদার মতো কিছু তো হয়নি, না কি হয়েছে? দ্বিধাগ্রস্ত তোকি আর কথা না বাড়িয়ে নিজের মতো গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা মেয়েটা একইভাবে বসেছিল, খাওয়া তো দূর, নিঃশ্বাস আটকে বসেছিল এক প্রকার। তোকির দুশ্চিন্তা এবার মাত্রা ছাড়ালো। মেয়েটা এমন মোটেও তার স্বাভাবিক লাগছে না। গাড়ির তীব্র এসিতেও তোকির কপালে সরু ঘামের স্রোত গড়িয়ে পড়ছে। মাঝে সে অনেক কিছু জিজ্ঞেস করলেও কোনো কথার উত্তর দেয়নি দিলশাদ। একইভাবে থ মেরে বসে আছে মেয়েটা। 10 মিনিট হলো জামাল পিলার সামনে গাড়ি থেমেছে। গাড়ি যে থেমে আছে এবং সেটা তারই বাড়ির সামনে, সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই দিলশাদের। সে এক দৃষ্টিতে সিটে বসে গ্লাস ভেদ করে সামনে তাকিয়ে আছে। চোখের জল শুকিয়েছে অনেক আগেই। দিলশাদের দিক থেকে চোখ ফিরিয়ে লম্বা শ্বাস ফেলল তোকে। এই মেয়েটা এইভাবে চুপ থেকে তাকে নিমিষে শেষ করে দিতে পারবে। এমনিতেই মেয়েটার এত কাছে এসেও নিজেকে বারবার দূরে সরিয়ে নিতে হচ্ছে তাকে, যার জন্য প্রতি মুহূর্তে দগ্ধ হচ্ছে সে। তার উপর এখন আবার আর ভাবতে পারে না তোকে। নিজের গাড়ি থেকে নেমে দিলশাদের পাশের দরজাটা সশব্দে খুলে দিতেই চমকে সেদিকে তাকায় দিলশাদ। এতক্ষণ যেন সে ঘোরের ভেতর ছিল। আপনার বাড়ি চলে এসেছে, জানতে চাইবেন না অ্যাড্রেস কোথায় পেলাম? তোকে নীরবে চাইলেও দিলশাদ স্বাভাবিক হোক, তাই ইচ্ছে করে কথাটা এমনভাবে বলল যাতে উত্তর দেওয়ার জন্য হলেও মেয়েটা কথা বলে তার সাথে। কিন্তু তাকে অবাক করে দিয়ে দিলশাদ চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। একবার ফিরে তাকালো না পর্যন্ত। তোকে আবার ডাকলো, মিস দিলশাদ, আপনি ঠিক আছেন? সাথে সাথেই খিচে চোখ দুটো বন্ধ করে ফেললো দিলশাদ। বাড়িয়ে দিল হাঁটার গতি। সে কিছুতেই ফিরে তাকাবে না। ত্বকি তার সাথে যা যা করেছে, এমনকি এখনও করছে, তার জন্য সে ত্বকিকে কোনোদিন ক্ষমা করবে না। পেছনে দাঁড়িয়ে থাকা ত্বকির সাথে দিলশাদের দূরত্ব যত বাড়ছে তত তার হৃৎপিণ্ডটা কষ্টে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। চোখের জল গড়িয়ে পড়ছে বাধাহীনভাবে। ওদিকে দূরে দাঁড়িয়ে থাকা ত্বকির দৃষ্টি পেছনের দিকে তখনও দিলশাদে আটকে। মেয়েটাকে বাড়ির ভেতর ঢুকতে দেখেই ঘুরে দাঁড়ালো সে। পরপর হাত দিয়ে সশব্দে গাড়িতে কয়েকটা আঘাত করে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করল। মেয়েটার কষ্টের কারণ জানতে না পেরে নিজেকে ভীষণ রকমের ব্যর্থ মনে হলো। বারবার চোখের সামনে মেয়েটার একটু আগের থমথমে মুখটা ভেসে উঠল কেবল। অথচ বোকা তোকে জানতেও পারলো না মেয়েটার সমস্ত কষ্টের কারণ তোকে নিজে, আর কষ্ট লাঘবের মহা ঔষধও সে নিজেই। ওখানে ওভাবে ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিল জানা নেই ত্বকের। তবে যে মুহূর্তে সে পেছনে ঘুরে গাড়িতে উঠবে তার আগেই কেউ উদ্ভ্রান্তের মতো ছুটে এসে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। না দেখেও পেছনের মানুষটাকে চিনতে বিন্দু মাত্র সময় লাগলো না ত্বকের। কাঙ্ক্ষিত মানুষটার নরম হাতের আলিঙ্গনে আবেশে চোখ বুঝে এলো তার। সাথে বুঝতে পারলো জড়িয়ে রাখা মানুষটা বিরামহীন কাঁদছে। মেয়েটা এতদিনে ধরা দিল তবে। সিক্ত গলায় তোকে ডাকলো, দিলশাদ। সাথে সাথেই দু হাত দিয়ে পেছন থেকে তোকিকে আরো গভীরভাবে আঁকড়ে ধরল দিলশাদ। প্লিজ আমাকে এই নামে ডেকো না, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে আর দূরে সরিয়ে দিও না তোমার থেকে। আগেরবার বেঁচে গেল, এবার আর বাঁচবো না। কেন নিজেকে আমার থেকে আড়াল করে রেখেছো এতদিন? আমি তো। কথা শেষ করতে করতেই কান্নায় ঢলে পড়ল দিলশাদ। তার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে এলো যেন। তোকিকে জড়িয়ে রাখা হাত দুটো আলগা হতেই ঘুরে তাকালো তোকে। দ্রুত এগিয়ে ঢলে পড়া দিলশাদকে মিশিয়ে নিল বুকে। নিজের সমস্ত ভর ছেড়ে দিয়ে তোকের বুকে মিশে আছে দিলশাদ। তাকে পুরোপুরি নিজের সাথে জড়িয়ে নিয়ে তোকে বলল, আমি কিচ্ছু আড়াল করিনি, আমি সবসময় তোর আশেপাশে ছিলাম। তুই আমাকে চিনতে পারিসনি তাজ। কি বলে? আরেকবার বলো। আমাকে চিনতে। কথা শেষ করার আগেই তোকির ঠোঁটে হাত দিয়ে তাকে থামিয়ে দিল দিলশাদ। তোকির চোখে চোখ রেখে পরম আকুতি নিয়ে বলল, শুধু শেষের শব্দটা আরেকবার বলো। স্থির হলো তোকির দৃষ্টি। বুঝতে পারলো কি শুনতে চাইছে মেয়েটা।
লম্বা শ্বাস ফেলে ধাতস্থ করলো নিজেকে। পরপর আগের চেয়েও ঘনিষ্ঠভাবে দুপাশের কোমরে হাত রেখে কাছে টেনে নিল দিলশাদকে। এক হাতে সেভাবেই ধরে রেখে আরেক হাতে ওর দু চোখের পাতায় আলতো হাত বুলিয়ে বলল, তাজ, আমার তাজ। মুহূর্তেই দিলশাদের চোখের সামনে এতদিনকার ধূসর পৃথিবীর রঙিন হয়ে উঠল। ভুলে গেল সব অভিযোগ, অনুযোগ, পাহাড় সম অভিমান। এত বছর ধরে দগ্ধ হতে থাকা হৃদয়ের শান্তির শীতল স্পর্শ বয়ে গেল নিমিষে। এই একটা ডাকের অভাবে সে এতদিন বেঁচে থেকেও এক প্রকার মরে গেছিল। এই মানুষটার এত ক্ষমতা, কিন্তু এইভাবে আর না। প্রত্যেকবার এমন করে তার মনকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তোকে চলে যাবে, এটা সে মেনে নিবে না। এবার অভিমান গলে গেলেও এত সহজে সে ছেড়ে দিবে না। আচমকাই দিলশাদের চোখ জ্বলে উঠল, যেন শরীরে ভর করলো অদ্ভুত শক্তি। এতক্ষণ যে কাজটা কিছুতেই করতে পারছিল না, এখন সেটা নিমেষেই করে ফেলল। এক ঝটকায় ছাড়িয়ে নিল নিজেকে তোকের থেকে। একান্ত মুহূর্তে প্রেয়সীর এমন আচরণে ভরকে গেল তোকে, তবে নিজেকে সামলে নিল তোকে। এগিয়ে এসে দিলশাদের ফিরিয়ে রাখা মুখটা নিচের দিকে করতে চাইলে আবার মুখ ঘুরিয়ে ফেলল দিলশাদ। ধৈর্য হারালো না তোকে। মেয়েটার সবকিছুই তার কাছে অত্যন্ত পছন্দের। দিলশাদের রাগ, হাসি, কান্না, অভিমান সব। সে জানে মেয়েটা তার উপর হাজারো অভিমান জমা হয়ে আছে, তাই স্বাভাবিক হতে সময় তো লাগবেই। এবারে দিলশাদের সামনে দাঁড়িয়ে মাথাটা ওর মুখ বরাবর নামিয়ে আনলো তোকে। মেয়েটা যে কান্না আটকানোর সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সেটা দেখে হেসেও ফেলল। মেয়েটা ভাঙবে, তবু মচকাবে না। মেয়েটা নিজেও তার কাছে আসার জন্য ভেতরে ভেতরে ছটফট করছে, অথচ মুখে বলছে অন্য কথা। এই পুচকের প্রতিটা নিঃশ্বাস তোকের পরিচিত, তাই ওর মনের অবস্থা বুঝতে খুব একটা বেগ পেতে হলো না। মেয়েটার দুগালে আলতো হাত রেখে কিছু বলবে, তার আগেই সেগুলো সরিয়ে দিয়ে কাট সরে দিলশাদ বলল, আমি ভিতরে যাব, চলে যাও তুমি। দিলশাদের সামনে থেকে সরে গেল তোকে। দিলশাদ অবাক হয়ে তাকালে নিজের পকেটে দুহাত পুরে উপহাসের সরে বলল, যা, তোকে ধরে রেখেছি আমি। কথাটা শোনা মাত্রই তোকের দিকে কড়া দৃষ্টিতে এক পলক তাকিয়ে সত্যি সত্যি হাঁটা ধরল দিলশাদ। তবে পা বাড়ালেও সামনে এগোতে পারল না সে। এরপর কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে জড়িয়ে ধরল তোকে। নিজের সব শক্তি প্রয়োগেও নিজেকে ছাড়াতে ব্যর্থ হলো দিলশাদ। তোকের বাহুতে ছটফটিয়ে হাঁপিয়ে উঠলেও ছাড়ল না তোকে। পিঠের উপর ছড়িয়ে থাকা চুলগুলো একপাশে সরিয়ে নির্দ্বিধায় দিলশাদের কাঁধে মুখ গুঁজে দিল। তোকের উষ্ণ স্পর্শে খেয়ে হারল দিলশাদ। দুর্দান্ত গতিতে ধুকধুক করা হৃৎপিণ্ডটাকে অনুভব করতে লাগলো চুপচাপ। এবারে আর মনের বিরুদ্ধে গিয়ে তোকিকে সরিয়ে দিতে ইচ্ছে করলো না। মন প্রাণ উজাড় করে তোকের প্রতিটা স্পর্শ উপভোগ করতে ইচ্ছে হলো। দিলশাদের ভাবনা আর দীর্ঘায়িত হওয়ার আগেই কানের কাছে আলতো স্পর্শে শুনতে পেল, যাওয়ার আগে নিজের 8 বছর আগের পাওনাটা বুঝে নিবি না? আবেশে বুঝে থাকা চোখগুলো তড়িৎ গতিতে মেলল দিলশাদ। মুহূর্তেই মস্তিষ্কে খেলে গেল তোকে ঠিক কোন পাওনার কথা বলছে। সেই কথা ভেবে লজ্জায় হাঁসফাঁস করে নিজেকে ছাড়াতে চাইলে তোকে নিজেই এবার তাকে সামনে ফেরালো। কপালে কপাল ঠেকিয়ে দুজোড়া ঠোঁটের দূরত্ব খানিক মেটালো, তবে মুহূর্তেই ছুঁয়ে দিল না। ধাতস্থ হতে সময় দিল সামনে থাকা রমণীকে। খানিকক্ষণ উষ্ণ নিঃশ্বাসের ঝড় বইয়ে তোকে যখন আবার ওর ঠোঁট এগুলো, ডান হাত তুলে তার ঠোঁট জোড়া তৎক্ষণাৎ ঢেকে ফেলল দিলশাদ। হার মানল না তোকে। পুনরায় ঠোঁট এগিয়ে ছুঁয়ে দিতে চাইল তার তাজের কোমল গাল। এবারেও মুখ ঘুরিয়ে ফেলল দিলশাদ। এবারে সত্যি ধৈর্য হারালো তোকে। অধিকারের সরে বলল, এতগুলো বছর পর তোকে কাছে পেয়েছে, একটু আদর করতে দে। কথা শেষ হওয়া মাত্রই শুনতে পেল প্রেয়সীর অভিমানী কণ্ঠস্বর, অনেক কাঁদিয়েছো তুমি আমাকে, আই উইল নেভার ফরগিভ ইউ। ব্যস্ত নগরীর কোলাহলকে স্থবির করে দিয়ে আকাশ কাঁপিয়ে বৃষ্টি নেমেছে আজ। প্রথমে টিপ টিপ কয়েক ফোঁটা করে নামলেও দমকা হাওয়ার সাথে সহসায় প্রবল বেগে বর্ষণ শুরু হয়েছে শহরে। আর এই খোলা আকাশের নিচে অনুরাগের দৃষ্টিতে একজোড়া কপতির বহু বছরের জমানো অভিমান ভুলে মুছে যাচ্ছে নিমিষেই। প্রেয়সীর অভিমান ভাঙাতে সব রকম চেষ্টায় ব্যর্থ হয়ে তোকে প্রকৃতির কাছে আহ্বান জানায় বৃষ্টির। তোকির শত মন খারাপের সাক্ষী এই বৃষ্টি আজও তাকে ফিরিয়ে দেয়নি। নিজের পবিত্র উপস্থিতিতে সিক্ত করে চলেছে অবিরাম। অদূরে দাঁড়িয়ে থাকা প্রেয়সীর সর্বাঙ্গ ভিজিয়ে দিয়ে কঠিন পরীক্ষা নিচ্ছে তার ধৈর্যের, অথচ মেয়েটার সেই দিকে কোনো প্রক্ষেপই নেই। প্রেয়সীর সর্বাঙ্গ ভিজিয়ে দিয়ে কঠিন পরীক্ষা নিচ্ছে তার ধৈর্যের, অথচ মেয়েটার সেদিকে কোনো প্রক্ষেপই নেই।
তার সর্বাঙ্গে বিদ্যুৎ স্পৃহা ছড়িয়ে দিয়ে অবলীলায় বৃষ্টি বিলাসে ব্যস্ত তাজ। এই বৃষ্টির প্রতিটা ফোঁটা তাজকে ছুঁয়ে দিচ্ছে, ক্রমশ দৃশ্যমান করছে তাজের শরীরের প্রতিটা ভাঁজ, ভেঙে দিতে চাইছে ত্বকির এত বছরের সংযোগ। না, এইভাবে আর কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে আসবে ত্বকির। চোখ বুঝে বার কয়েক ঘন শ্বাস ফেলে পরনের ব্লেজারটা খুলে ফেললো ত্বকে। তা হাতে নিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে গেল তাজের দিকে। বৃষ্টি বিলাসে ব্যস্ত তাজের গায়ে পেছন থেকে ব্লেজারটা জড়িয়ে দিতেই চমকে গিয়ে দৃশ্যমানভাবে কেঁপে উঠল মেয়েটা। এতক্ষণ যেন অন্য ধ্যানে বিভোর ছিল সে। সন্ধিয়ান চোখ ঘুরিয়ে ত্বকের দিকে তাকানোর আগেই পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরল ত্বকে। পরপর কানের কাছে মুখ নিয়ে সম্মোহনী কণ্ঠে বলল, তুই অনেক বড় হয়ে গেছিস তাজ, এতটা বড় যে তোকে দেখে সেসব অনুভূতি আমার আগে কখনো হয়নি, সেগুলো এখন হচ্ছে। কি করবো আমি, বলে দে। এই ঝুম বৃষ্টিতে ত্বকির সাথে এতটা নিবিড় ভাবে লিপ্তি থেকে দিলশাদের মস্তিষ্ক ফাঁকা লাগছে। তার উপর ত্বকির উচ্চারিত প্রতিটি শব্দের ভেতর বাহির ক্রমশ হিমশীতল হয়ে আসছে দিলশাদের। ভাবনার মাঝেই পেটের উপর থাকা ত্বকির হাতগুলো স্পর্শ আরো বেসামাল হওয়ার আগে নিজের হাত দিয়ে সেগুলো এক প্রকার খামচে ধরল দিলশাদ। থেমে থেমে জানতে চাইল, কেমন অনুভূতি? কেমন অনুভূতি সেটা বোঝাতে হলে তোকে যে আমাকে বিয়ে করতে হবে। বিয়ের আগে তোর উপর সে অনুভূতি প্রয়োগের অধিকার আমার নেই। ত্বকির খোলামেলা কথায় লজ্জায় দিশেহারা হয়ে পড়ল দিলশাদ। ত্বকির বাহু থেকে নিজেকে মুক্ত করে ছুটে দূরে গিয়ে দাঁড়ালো সে। শ্বাসরুদ্ধকর অনুভূতি বুঝিয়ে কে বলে ত্বকিকে আজ ভীষণই ধৈর্যবান মনে হলো। কোনো রকম তাড়াঘোড়া ছাড়াই স্বাভাবিক হওয়ার সময় দিল সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে। মেয়েটাকে নিয়ে তার ভাবনা যে আজ অনেক বিস্তৃত। কিছু একটা ভেবে পকেটে হাত দিয়ে বুঝতে পারলো ফোনটা গাড়িতেই ফেলে এসছে। শার্টের হাতাগুলো গুটিয়ে নিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। দরজা খুলে ফোন চেক করতেই ভ্রু কুঁচকে এলো তার। দিলশাদের তখনকার এমন আচরণের কারণ স্পষ্ট হলো তার কাছে। এই মুহূর্তে দুটো মানুষকে কল করা জরুরি মনে করলো তোকে। দূরে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা দিলশাদের দিকে এক পলক তাকিয়ে প্রথম ফোনটা করলো ইয়াদের নাম্বারে। কয়েকবার রিং হয়ে কেটে যাওয়ার পরও আবার ডায়াল করলো তোকে। এবারে রিসিভ হলো সময় নিয়ে। ফোনের উপাস থেকে ইয়াদের ঘুম ঝাড়ানো কণ্ঠস্বর শোনা গেল, দিলশাদ আমার কাছে নেই, অন্য কোথাও খুঁজে দেখো। ও আমার কাছে আছে, বিয়ে করবো তোর বোনকে, এবং সেটা এক্ষণে। এ চলে আসিস, অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছে। ঘুমের ঘোরে থাকায় ইয়াদের অবচেতন মন ধরে নিয়েছিল তোকে দিলশাদের খোঁজ করতে ফোন করেছে। তাই আগে পিছে না ভেবে অল্প কথায় ফোন রাখতে এহেন জবাব তার। তবে তার কথার পৃষ্ঠে বলা তোকির কথায় ইয়াদের ঘুম কর্পূরের মতো উবে গেল যেন। শোয়া থেকে আজ শোয়া হলো মুহূর্তেই। নিশ্চিত হতে জানতে চাইল, রাত বাজে 1টা, মাথা ঠিক আছে তোর তো কি? আমি সেটাই বলছি, অলরেডি একটা বেজে গেছে। এরপর দেরি করলে আমার জীবনের বিয়ের পর 500 রাত বলেই কিচ্ছু থাকবে না। তোকির এহেন কথায় খালি গলায় বিষম খেল ইয়াদ। হতচ্ছাড়াটার নিজের লজ্জা বলে তো কোনো কিছুই নেই, তার যে আছে সেটাও ভুলতে বসেছে। খানিকক্ষণ সময় নিয়ে গলায় গাম্ভীর্য ফুটিয়ে তোলার বৃথা চেষ্টা করে বলল, তুই যাকে বিয়ের কথা বলছিস সে আমার বোন, তো কি মুখে একটু লাগাম দে। উল্টোটাও তো ঠিক ইয়াদ, আমি যাকে বিয়ে করছি সে তোর ভাইয়ের বউ, তাই ক্ষেত্রে অন্তত লাগামটা দিতে পারলাম না, সরি। তো কি শোন, তোর কথা পরে শুনবো। 2 মিনিটের মধ্যে নিচে নাম, গাড়ি দাঁড়িয়ে আছে। হালকা শব্দে রুমের এসি চলছে। সিলিং ফ্যানটাও তাল মিলিয়ে ঘুরছে অবিরত। রুমের পরিবেশ সব দিক থেকেই অনুকূলই বলা যায়। তবুও দিলশাদের কপাল বেয়ে গড়াচ্ছে সরু ঘামের স্রোত। পুরো রুমের দিলশাদ ছাড়া অন্য কারো উপস্থিতি নেই। সেই কেবল অস্থির চিত্তে সারা রুমময় হাঁটাহাঁটি করছেন। বিছানায় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে গুটি কয়েক শপিং ব্যাগ, জুয়েলারি বক্স সহ অন্যান্য জিনিসপত্র। দিলশাদের পরনে তোকির প্রিয় সাদা রঙের সিল্কের শাড়ি, শাড়ির সাথে মিলিয়ে হাতে গলায় পড়েছে নেকলেস আর চুড়ি। চেহারায় প্রসাধনের লেশ মাত্র নেই, তবে মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারটা প্রশ্ন। আর তাকে এই প্রশ্নের সাগরে ভাসিয়ে দিয়ে তোকি কোন চুলায় বসে আছে কে জানে। দিলশাদের অস্থিরতার মাত্রা ছাড়ানোর আগে হালকা শব্দের দরজা খুলে ভেতরে এলো ইয়াদ। ইয়াদকে দেখা মাত্রই হাঁপ ছাড়লো দিলশাদ। ইয়াদ কিছু বলবে তার আগেই ছুটে গিয়ে তার এক হাত থেকে দিলশাদ প্রশ্ন ছুড়ল, দা ভাই, এসব কি হচ্ছে বলবে আমাকে? আমি কি পাপেট যে ইচ্ছে হলো ঘরের এক কোণে ফেলে রাখলাম, আবার ইচ্ছে হলো কয়েক বছর পর ফিরে এসে বললাম আজ তোর বিয়ে?
অস্থির দিলশাদের মাথায় আলতো হাত রেখে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলো রিয়াদ। এরপর বোঝানোর সুরে বলল, যা ইচ্ছা হতে দে দিলশাদ, কিছু প্রশ্নের উত্তর না হয় অজানাই থাকলো। কিন্তু দা ভাই, তোকে ভালোবাসা নিয়ে কোনো কিন্তু রাখিস না দিলশাদ। তোকে তোর জীবনে ফিরে এসেছে, এটাই কি তোর জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। আমি তো শুধু জানতে চাইছি। জানতে চাস না? তোকে নিজে থেকে কিছু না বললে তুই কিছু জানতে চাস না। আমি শুধু এটুকু বলতে পারি, তোকে হলো সেই মানুষ যে তোকে ভালোবেসে নিজের অস্তিত্বকে অস্বীকার করতে দ্বিতীয়বার ভাবেনি। ক্রুদ্ধ দিলশাদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল ইয়াদ। ইয়াদ চলে গেলেও তার বলা কথাগুলো দারুণভাবে প্রভাবিত করলো দিলশাদকে। কি হচ্ছে, কেন হচ্ছে, এত সব না ভেবে সামনের প্রতিটা মুহূর্তকে সমানভাবে উপভোগ করতে হবে ভেবে নিজেকে প্রস্তুত করলো সে। বিয়ে পড়ানো, অন্য সব ফর্মালিটি শেষে তোকি যখন রুমে এলো তখন ঘড়িতে প্রায় 3টা। পুরো রুমে চোখ বুলিয়ে দিলশাদকে দেখতে না পেয়ে ভাবলো ফ্রেশ হচ্ছে হয়তো। সারাদিনের ক্লান্তিতে হাড় ঘোর ফুলে আসার উপক্রম। ক্লান্ত তোকি একের পর এক ওয়ালেট, ঘড়ি ক্লোজেটে রাখছে। সবশেষে ফোনটা বের করে রাখতে যাবে তখন কোথায় গিয়ে দিলশাদ ছুটে এসে ফোনটা তার হাত থেকে কেড়ে নিল এক প্রকার। পাগল হয়েছিস? এইভাবে কেউ টানে? এক্ষুনি তো পরিচিত, ফোনটা চাইলে কি আমি দিতাম না? দিলশাদ তোকির কথায় ভ্রুক্ষেপ নেই। সে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে মোবাইলের পাসওয়ার্ড টাইপ করলো। অতঃপর লক খুলে যেতেই চকচকে চোখে তোকের দিকে তাকিয়ে পৃথিবীর সবথেকে মিষ্টি হাসিটা দিয়ে বলল, আমি জানতাম তুমি পাসওয়ার্ড চেঞ্জ করনি। ইউ ডিজার্ভ এ কিস ফর দ্যাট। ওয়েট। এরপর হতভম্ব তোকি আর কিছু বুঝে ওঠার আগে নিজের পাগুলো সর্বোচ্চ উঁচু করে তোকির গালে টুপ করে চুমু খেয়ে এক দৌড়ে বারান্দায় চলে গেল দিলশাদ। ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে তোকির কাছে অবাস্তব মনে হচ্ছে। কেঁদে কেটে চেহারার অবস্থা যাচ্ছে তাই বানিয়ে বিছানার কোনায় চুপচাপ বসে আছে দিলশাদ। তোকি ফ্রেশ হয়ে বেরোতেই ছুটে গিয়ে অভিযোগের সুরে বলতে শুরু করে, এতবার ফোন করলাম, ফুপি ধরলই না। ফুপি কেমন আছে? তোকি হাতের টাওয়ালটা পাশে রেখে দিলশাদকে ধরে বিছানায় ধীরে সুস্থে বসিয়ে বলল, ভালো আছে তোর ফুপি। এখন কানাডার লাঞ্চ টাইম, ডাইনিংয়ে লাঞ্চ করছে হয়তো। ফোন রুমে আছে, মা শুনতে পায়নি। এটা নিয়ে এইভাবে কাতার কি হলো বোঝা আমাকে। এতবার ফোন করলাম, একবারও শুনতে পাওনি? আর কথা বাড়িয়ে সময় নষ্ট করলো না তোকে। এই দুই ড্রামা কুইনের ননস্টপ ড্রামা থেকে এই জীবনে তার মুক্তি নেই। প্রসঙ্গ ঘোরাতে সরু চোখে দিলশাদের দিকে তাকিয়ে বলল, এতক্ষণ হয়ে আছে, এখন এসব নিয়ে পড়ে আছিস? তুমি তো এখনো ভালো করে দেখলেই না, কি করে চেঞ্জ করতাম? ঠোঁটের আগায় আসা এক চিলতে হাসিটুকু গিলে ফেলে চেহারায় খানিক গম্ভীর্য ফুটিয়ে তোলার চেষ্টা করলো তোকে। অতঃপর এলোমেলো দিলশাদের দিকে একটু ঝুঁকে বলল, এসব রূপে তোকে আমার বহুবার দেখা আছে তাজ। যে রূপে দেখা নেই সেটা দেখার জন্যই তো আজ। তোকির কথা ভার আর নিতে না পেরে দ্রুত গতিতে তোকির বুকে মুখ লুকালো দিলশাদ। বুকের ভিতরটা ভীষণ রকম কাঁপছে তার। কয়েক মুহূর্ত ওভাবে থেকে দিলশাদের মাথায় আলতো হাত বুলিয়ে তোকি বলল, ঘুমিয়ে পড় তাজ, অনেক রাত হয়েছে। তোকির মুখ থেকে এমন অপ্রত্যাশিত কিছু শুনে চমকে গেল দিলশাদ। লোকটা তাকে ঘুমিয়ে পড়তে বলছে, তাও আজকে রাতে? অসম্ভব। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, আজ কিছুতেই এই মানুষটার কাছ থেকে সরে আসবে না সে। বসে থেকেই তোকিকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল দিলশাদ। বুকে মুখ গুজে দুদিকে মাথা নাড়িয়ে বোঝালো সে ঘুমোবে না এবং সরবেও না। আজ আমাকে কাছে রাখিস না, আজ তোর কাছে গেলে আমি নিয়ন্ত্রণ হারাবো। আর তোকির কণ্ঠ এখন ভীষণই অন্যরকম শোনালো। সে থেমে থেমে আরো বলল, আর আমি নিয়ন্ত্রণ হারালে তোর খুব কষ্ট হবে আজ। প্রিয় মানুষটাকে তীব্রভাবে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় দিলশাদের সমস্ত লজ্জা আজ হার মানল। তোকের চোখে চোখ রেখে ধীর অথচ সম্মোহনী কণ্ঠে বলল, এতদিন না চাইতো অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে। আজ রাতের এই কষ্টটুকু আমি চেয়ে নিচ্ছি তোমার থেকে, ফিরিয়ে দিও না প্লিজ। মুহূর্তেই গাঢ় হাসি ছড়িয়ে গেল তোকির ঠোঁট জুড়ে। দুজনের মধ্যকার দূরত্ব মিটিয়ে দিয়ে ছাদের কানের কাছে ফিসফিসিয়ে বলল, ওকে, হোয়াট এভার মাই লেডি ওয়ান্টস। সমাপ্ত।